হচ্ছেন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি সেই ২০১১ তে এবং শুনে আসবো ঈদের স্পেশাল এপিসোড যেখানে ফারুকী ভাই তার জীবনের ঘটনা বলেছিলেন। মানুষ না তো ভূত। ওকে। সো আমার সঙ্গে রয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী ভাই এবং আমাদের সবার প্রিয় ফারুকী ভাই। ফারুকী ভাই না, সাক্ষাৎ ভূত। আমি তো ভাবছি যে আজকে আপনি বললেন যে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, আচ্ছা সেই অতিথির নাম হচ্ছে ভূত। আজকে সরাসরি ভূত এসে হাজিয়েছে। সরাসরি ভূত এসে হাজির একদম। আমার কাছে যেটা মনে হয় যে আমি কয়েকটা কোশ্চেন আগে করি সেটা Sure. হচ্ছে আচ্ছা সবাইকে তো আগে ঈদ মোবারক জানাবেন বোধ। ঈদ মোবারক ওকে। ভূতদের পক্ষ থেকে। ভূতদের পক্ষ থেকে। ফারুকী ভাই আপনি ঢাকাতে একটা শহরে ঢাকা শহরেই বড় হয়েছেন এবং তখন ঢাকা শহরটা অনেক ফাঁকা ছিল এবং তখন নাকি অনেক প্যারানরমাল অনেক কিছু ঘটতো। তো জীবনে ১ম ভয় পেয়েছিলেন কবে এটা মনে আছে যে মনে ১ম বুঝতে শুরু করেছেন এরকম কিছু? ছোটবেলায় তো আমার স্কুল ছিল তেজগাঁও গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল জি। ফার্মগেটে। তো আমাকে টাকা দেওয়া হতো রিক্সা করে যাওয়ার জন্য। তো আমি টাকা মারার জন্য হেঁটে যেতাম এবং হেঁটে যেতাম হচ্ছে গিয়ে স্টেশন দিয়ে রেল লাইন ধরে। আচ্ছা। তো ওই সময় তো ঢাকায় লোকজন একদমই কম ছিল। ফলে অনেকগুলো মালগাড়ি যখন রাখা থাকতো তার ফাঁক দিয়ে যখন আমি যেতাম, হুম, হুম। তখন সত্যি ভূতের ভয় পেতাম কিনা জানি না। তখন নিজের পায়ের খসখসে শব্দ শুনলেই মনে হতো যে অন্য একজন বোধহয় আসছে। অদ্ভুত। ফলে ওইটা আমার জন্য খুবই ভীতিকর একটা অভিজ্ঞতা ছিল। কিন্তু আমার মনে হয় ওই থ্রিলটা পছন্দ করতাম। হুম। কারণ নাহলে আমি একদিন ভয় পাওয়ার পর পরদিন আবার কেন ওই রাস্তা দিয়ে গেলাম? সবসময় তো সত্যি, যেতাম। সত্যি একদম ওইটাই সত্যি। বোধহয় আমার ভয়ের আদি মানে মেমোরি আরকি। আচ্ছা। আর এমনিতে আমি আমি ঠিক জানি না যে এটার সাথে কোনো মানে সম্পর্ক নাই। তারপর একটা ইলিউশন তৈরি হয়েছিল। আমি যখন দেখছিলাম আপনার 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' মুভি, যখন দেখা যায় যে মা মেয়ের সাথে আবার দেখা করে একটা অদ্ভুত একটা ইলিউশন তৈরি হয়েছিল। ঠিক সেটা আমি বলব না যে প্যারানরমাল কিছু বা ইয়ে। এটা সাররিয়ালিস্টিক হ্যাঁ, অনেকটা। অদ্ভুত একটা ব্যাপার ছিল। তো এই সমস্ত ব্যাপারে কি আপনার এমনিতে কোনো সময় আগ্রহ ছিল এই সমস্ত প্যারানরমাল ব্যাপার-স্যাপারে? আমার প্যারানরমাল অ্যাক্টিভিটি তে সত্যিকার অর্থে ছোটবেলায় আগ্রহ ছিল। এরপরে আসলে আমি অনেক বেশি সাররিয়াল পোয়েট্রি আর পেইন্টিং এর ভক্ত হয়ে উঠলাম। আচ্ছা। ফলে এটা ঠিক প্যারানরমাল না। এটা সাররিয়াল আসলে I mean as we all know যেটা রিয়াল না, কিন্তু এটা রিয়াল এর চেয়ে অন্য কোনো কঠিন একটা ফিলিং দেয়। রাইট। অনুভূতি দেয় বা অন্য নতুন চিন্তার জন্ম দেয়। আর প্যারানরমাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেটা হচ্ছে, ছোটবেলায় ভূতের ভয় পেতাম, এটা সত্য কথা। অ্যা সব বাচ্চারাই পায়। কিন্তু বড় হওয়ার সঙ্গে আমি সবসময় গর্ব করে বলি যে আমার শৈশবের কোনো কিছুই হারায়নি। আমার শৈশবের আড্ডাবাজি, শৈশবের সেই হাসি আমি সেরকম ভাবেই এখনো আছি। এরকম ভাবেই মানুষের সাথে মিশি, ওরকম ভাবেই চলাফেরা করি এবং আমি প্রার্থনা করি আমার এগুলো যেন না হারায়। ৬০ বছর বয়সে যেন আমি ইনশাআল্লাহ। শিশু থাকতে পারি। কিন্তু একটা জিনিস বোধহয় আমার কাছ থেকে হারিয়ে গেছে, সেটা হচ্ছে ভূতের ভয়। এখন এইটা কেন হয়েছে আমি আস্তে আস্তে ভাবছিলাম, আচ্ছা রাসূল তো নিশ্চয়ই আমারে জিজ্ঞেস করবে যে ভূতের ভয় এখন কেমন পান কিনা? তখন আমি কি বলব? এখন তো আমি ভূতের ভয় পাই না। তো বানাতে মিথ্যা কথা বলব না যে আমি ভূতের ভয় পাই। তাইলে আমি কেন পাই না? এটা খুঁজতে চেষ্টা করলাম। খুঁজতে গিয়ে আমি দেখলাম যে এর প্রধান একটা কারণ বোধহয়, এখন আমি ভূতের ভয় পাই না, তবে একাকিত্বের ভয় পাই। মানে আচ্ছা। আমি একা কোন রুমে থাকতে পারি না। এমনকি আমি বাথরুমেও একা যেতে পারি না। হুম, আমার হুম। ভীষণ ভয় লাগে। তো বাথরুমে তো আর কাউকে নিয়ে যাওয়া যায় না। যে কারণে আমি করি, বিদেশে গেলে আমার হোটেলের আ মেইন ডোরটা খোলা রাখি এবং আমার বাসাতেও আমি হুম, হুম। বাথরুমের দরজা কখনো বন্ধ করতে পারি না। আচ্ছা। কোথাও যদি দরজা বন্ধ করি তাহলে আমার মনে হয় যে আমি ভীষণ ভয় পাই। তো এর কারণ একটাই বোধহয় যে একা যখন থাকি তখন বোধহয় আমি আবিষ্কার করতে পারি যে আমি নিজে একজন ভূত। তখন তো আমার নিজের ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নাই। এইটা আচ্ছা। একটা কারণ হইতে পারে। মানে ভূতের ভয় এখন নিজের উপর এসে আসর করেছে। আচ্ছা, এমনিতে আমরা শুনি যে এরকম যারা এমনি হরর ফিল্ম বানান তাদের একটা কথা বা যারা শুনেছি আমরা এরকম যে হরর মুভিতে নাকি যতক্ষণ পর্যন্ত ভূতটা না দেখা যায়, ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে কিছু একটা ঘটছে, কিছু একটা আছে এবং ততক্ষণই ভয়টা থাকে। ততক্ষণই ভয়টা থাকে। হ্যাঁ, ভূত দেখলে কিন্তু আর ভয় নাই। সেটাই। আপনার কথা শুনে আমার তাই মনে হলো যে দেখলে আর হয়তো ভয় ভূত পাবেন দেখলে না। শেষ। ভূত সেটাই, দেখলে ভূতের ভয়টা ধ্বংস হয়ে যাবে। সেটাই। মানে প্রেমে পড়লে যেমন প্রেমে পড়ার উত্তেজনা শেষ হয়ে যায়। হ্যাঁ, সেটাই। ভূত দেখলে কিন্তু ওটা শেষ। আচ্ছা, ফারুক ভাই এমনিতে বাসায় কখনো শোনেন নাই ভূতের কোনো ঘটনা বা এরকম কিছু? ছোটবেলায় আমার ভূতের গল্প, পরীর গল্প, জিনের গল্প শুনতে আসলে সময় কেটেছে। এটা সত্য আচ্ছা। কথা। আমার একদম ছোট চাচা, উনি আ আমাদের পরিবারের একটা রহস্যজনক চরিত্র। রহস্যজনক এই কারণে যে ছোটবেলায় উনার যাত্রায় অভিনয় করার প্রতি ভীষণ ঝোঁক ছিল। হুম, হুম। তো এখন উনি গ্রামে থাকতেন, আমরা তো থাকতাম শহরে ন্যাচারালি। তো উনি আমাদের বাড়িতে, মানে নাখালপাড়ার বাড়িতে প্রায় আসতেন। তো আসতেন, আমরা এবং শুনতাম যে উনার খুব মন খারাপ, কারণ হচ্ছে উনাকে উনার শিক্ষক ভীষণ মারতো আচ্ছা। প্রার্থনা করার অপরাধে।
তো ফলে ওনাকে আমরা যাত্রা করে একটা লোক, এটা একটা অদ্ভুত ক্যারেক্টার মনে হতো এবং যাত্রা করা মানে হচ্ছে ২ মাস ৩ মাস উনি নাই। একদম। উনি পালিয়ে গেলেন এবং হারিয়ে গেলেন, উনি নাই। এইটা ছিল উনার রহস্য। তো উনার এই রহস্যের সঙ্গে একটা অদ্ভুত রহস্য যোগ হতো। প্রায় আমরা শুনতাম যে ওনাকে পরীতে আসর করেছে এবং পরীতে আসর করে অমুক তাল গাছের উপরে নিয়ে গেছে। আচ্ছা, আবার কখনো শুনতাম যে অমুক গাছের উপরে নিয়ে গেছে। আমি নিজে কখনো দেখার সৌভাগ্য হয়নি, কারণ যখনই পরী তালগাছে নিয়ে যায়, যে সময় ওই সময় হয়তো আমি ঘুমিয়ে থাকি। আচ্ছা, একবার শুনলাম যে আমাদের সমিতি বাজার নাখালপাড়ায় এখানে একটা তালগাছ ছিল। ওখানে তালগাছের উপরে তাকে নিয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমার কোনো দেখার সৌভাগ্য হয়নি। পরী কিভাবে তাকে নিয়ে গেল এবং তারপর নামলো কিভাবে? ল্যান্ড করলো কিভাবে সে? আচ্ছা। কিন্তু তাল গাছে উঠে আছে এরকম কি দেখেছিলেন? আমি শুনেছি, আমি আচ্ছা, দেখিনি। কারণ আচ্ছা, এত রাতে, এত গভীর রাতে ঘটনা ঘটতো, তখন আমরা ঘুমিয়ে থাকতাম। আচ্ছা। সকালে উঠে শুনতাম যে কালকে তো সাত্তার কাকাকে পরী নিয়ে গেছে। তালগাছে নিয়ে গেছে। আচ্ছা, তো এইটা ছোটবেলা থেকে শুনতে, শুনতে আমি অভ্যস্ত ছিলাম। ইনফেক্ট আমার ধারণা আমি বাংলাদেশ না, বাংলাদেশ এবং সাউথ এশিয়ায়, এমনকি ইভেন ভয়াবহ রকমের মডার্ন যে সমস্ত ওয়েস্টার্ন হুম, ওয়ার্ল্ড, সেখানেও ঘোস্ট স্টোরিজ বাচ্চারা ছোটবেলা থেকেই শোনে। একদম। উড়ে যায়, আকাশের উপরে নিয়ে গেছে, তালগাছে নিয়ে গেছে। হুম, হুম। তো আমার বাড়িতে এই ভূতের আতঙ্কটা ছিল আমার ছোট কাকা। আচ্ছা ফারুকী ভাই এমনিতে আ আমরা ভূত এফএম থেকে চাইবো যারা আমি জানি যে আপনি নতুন আরেকটা ফিল্মের কাজে হাত দিয়েছেন। হরর কোন ফিল্ম বানানোর ইচ্ছা আছে কখনো? সত্যি কথা বলে আমি জানি না। আমার আমার এই মুহূর্তে ইচ্ছা নাই। এই মুহূর্তে আমি আমার নতুন ছবি, টেলিভিশনের কাজ নিয়ে ব্যস্ত, সবাই জানে। আচ্ছা, ভূতের ছবি নিয়ে আমি সত্যি এখনো কিছু ভাবিনি। তবে কোনো এক সময় ভাবতে পারি। আমার সবকিছু হুটহাট করে হয়। মানে একবার আচ্ছা। মাথায় যদি কোনো পোকা ওঠে, তাহলে একদম এটা সর্বনাশের শেষ মাথায় নিয়ে নেওয়ার আগে আমাকে ছাড়বে না। আর ভূতের না হলেও প্যারানরমাল এক্টিভিটির কিছু বিষয় আমার তো অ্যাজ ইউ নো, আপনি যেটা মেনশন করেছেন যে সাররিয়ালিস্টিক ব্যাপার-স্যাপার হ্যাঁ, নিয়ে আগ্রহ আছে। আমার ছবিতে এরকম বহু ইফেক্ট আছে। আছে। হ্যাঁ। স্পার্টাকাস 71 এ ছিল, হুম, প্রত্যাবর্তনে হুম, ছিল, হুম। থার্ড পারসন সিঙ্গুলার এ ছিল। এটা আমার বিভিন্ন ছবিতেই সামনে প্রায় ছবিতেই থাকে। মানে রিয়ালিটির এই রিয়াল স্পেস আর টাইম ভেঙে অন্য স্পেস বা টাইম ক্রিয়েট করে, যেটা রিয়াল টাইমে সম্ভব না। অতীত আর বর্তমান একসাথে থাকার কথা না। মানে আমি একদম মানে সত্যি কথাই বলছি একদম যে সত্যি এবং যে কাজগুলো খুব স্মুথলি খুবই স্পন্টেনিয়াসলি করেন আপনি এবং খুব মানে খুব টাচি হয় মানে টাচ করে একদম। এটা হয়তো আমি জানি না। টাচ যদি করে তাহলে আমি সৌভাগ্যবান। সত্যি আসলেই তাই। হয়তো আমি যেটা অনুভব করি, আমি ঠিক সেটাই করার চেষ্টা করি। বাড়তি কোনো মেকি কিছু করার চেষ্টা করি সেটাই। না। একটা বিষয় নিয়ে আমি গত কিছুদিন ভীষণ ভাবছি। সেটা হচ্ছে ওয়েল আমি জানি না কোন এক সময় আমার ছবিতে এই বিষয়ের উপরে হয়তো একটা ছবি হতে পারে। সেটা হচ্ছে আমাদের সবারই প্রিয় আম আ ফিল্ম মেকার তারেক মাসুদ। হুম, হুম। উনি মারা যাওয়ার পরে ন্যাচারালি আমি ব্যক্তিগতভাবে আর সবার মধ্যে খুবই শোকাহত ছিলাম। আর উনি আমার মাথার উপর আসলে বিশাল বড় একটা ছাতার মতো ছিলেন। জি। বাংলাদেশের সব ইয়াং ফিল্ম মেকারদের জন্য উনি ছিলেন সবচেয়ে বড় ছাতা। আমরা সবাই জানি যে বাংলাদেশের সো কল্ড বুদ্ধিজীবী প্রতিষ্ঠানগুলো, এই বুদ্ধিজীবী প্রতিষ্ঠানগুলোর ডার্লিং হচ্ছে তারেক মাসুদ। ওই বুদ্ধিজীবী প্রতিষ্ঠানদের কোলে বসে উনি কিন্তু তরুণদের জয়গান গেয়ে গেছেন এবং তরুণদের মন পাওয়ার জন্য গেয়েছেন বা তরুণদের খুশি করার জন্য গেয়েছেন তা না। উনি তাদের কাজ এনালিসিস করেছেন, সেটা নিয়ে লিখেছেন পত্রিকায় স্বপ্রণোদিত হয়ে। হুম, হুম। যদিও জানতেন এইসব লিখা এবং এইসব টেলিভিশনে তার দেয়া ইন্টারভিউ গুলো বুদ্ধিজীবীদের অসন্তুষ্ট করতে পারে। কিন্তু উনি যেটা বিশ্বাস করেছেন সেটা লিখেছেন। এবং কারণ ফলে উনি নানাভাবে আমাদেরকে আমাদের মেন্টর ছিল বলা যায় আরকি। আচ্ছা। তো উনি মারা যাওয়ার পরে আমি ১ম দিন তো আসলে বুঝতেই কেটে গেল যে আসলে তারেক ভাই নাই। তো এরপরে আমি এই নানান শোক সভায়, উনার শোক সভায় হুম, হুম। যাই, পেছনে বসে থাকি। কোন বক্তৃতা নাই। পেছনে বসি দেখি। উনার বাড়ির আশেপাশ দিয়ে হাঁটি, যখন ওখানে গেল ওরা। ভিতরে ঢুকিনি। তো তখন আমার মাথায় ভাবনা আসছিল যে মারা গেলে আসলে কোথায় যায়? আচ্ছা। এবং এটা আমার আগেও বিশ্বাস ছিল, এখনো আমার স্থির বিশ্বাস যে মানুষ মারা গেলে আসলে আমাদের সাথেই থাকে। হুম। আমাদের এই স্পেসে ঘোরে। এই সোবানবাগ, এই শাহবাগ, এই আজিজ মার্কেট, এই মণিপুরি পাড়া এখানেই ঘটছে। আমরা তাকে দেখছি না। কারণ তো উনি ফিজিক্স এর আরেকটা লেয়ারে বসবাস করছে। সত্যি। আমাদের লেয়ার থেকে তাকে দেখা যাচ্ছে না। আমাদের লেয়ার থেকে তার স্পর্শ ফিল করা যাচ্ছে না। যেরকম যেরকম আমরা আমাদের অ্যাটমসফিয়ারে অনেক কিছু ঘটে যেটা আমরা জানি না, যেটা অজ্ঞাত, হ্যাঁ, যেটা ব্যাখ্যার অতীত। যেটা সায়েন্সের আমাদের এই যে এই চোখে। আল্লাহর দান এই চোখ, এই নাক আর এই কান দিয়ে আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। এবং আমার বিশ্বাস উনারা আমাদের এই লেয়ারে আছেন। আমাদের সবগুলো কাজ দেখছেন। আমরা কি করছি না করছি। ক্যাথরিন যখন কান্নাকাটি করে তখন উনি দেখেন। তখন উনার ভীষণ কষ্ট হয়। উনি ক্যাথরিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু উনি পারেন না। পারেন না। কারণ উনি আরেকটা লেয়ার আছেন। ওই লেয়ার থেকে এই লেয়ারে আসা সম্ভব না। আমি জানি না কোনো একদিন হয়তো এই যে ওই পারের ওই পারে চলে যাওয়া, ওই পারের জীবন আর এই পারের জীবন,
এটা নিয়ে কোনো একদিন আমি কোনো একটা ছবি করতে আপনার পারি। কথাতেই যে পরিমাণ ইলিউশন তৈরি হচ্ছে আমার এটা আমি মনে হয় যে সত্যি করতে পারি। সত্যি। যেমন আমি যখন আমি তারেক ভাই মারা যাওয়ার পরে ক্যাথরিনের সঙ্গে একবারও কথা বলতে পারিনি। হুম, আমি নেটে ২-১ বার কথা হয়েছে, কিন্তু ফোনে কথা বলার মতো শক্তি অর্জন করতে পারিনি। তারেক ভাইয়ের শোক সভায় ক্যাথরিন ছিল শেষ ব্রিটিশ কাউন্সিলরটায়। সেখানেও আমি ওই ক্যাথরিনের সঙ্গে দেখাও করিনি, ওর মুখোমুখিও হইনি, কথাও বলিনি। আমি নিশাতের কথা যতবার ভাবি, তারেক ভাই আমাকে বারবার বলছিল, উনি খুব উত্তেজিত ছিলেন এই সন্তানটা নিয়ে। বলে যে, "যখন মিয়া সবার দাদা হওয়ার বয়স তখন আমি বাবা হইছি। তুমি একবার দেখতে আসলে না?" আচ্ছা। নানা ব্যস্ততার জন্য যেতে পারিনি। কিন্তু এখন আমার খুব যেতে ইচ্ছা করে, কিন্তু আমি যাচ্ছি না। আমার মনে হয় যে আমি জানি না, আমি নিতে পারব না। তো নিশাতের কথা যখন ভাবি তখন আমার মনে হয় যে আমি 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 সত্যি আমি এরকম একটা মানে আমার স্বপ্ন দেখার খুব বাতিক আছে। হুম, এবং আমার বহু দৃশ্য, বহু সিনেমার বহু দৃশ্য বা বিজ্ঞাপনের অনেক আইডিয়া আমি স্বপ্নে দেখি। হুম। এই দৃশ্যটা আমি স্বপ্নে দেখেছি, সেটা আমি এখন দর্শকদের শ্রোতাদের বলে রাখি। আমি জানি না কেউ আবার শুনে এটা কপি করে না দেয়। এটা আমার ছবির জন্য থাকবে। সেটা না, হচ্ছে এটা রেকর্ডেড থাকবে। হ্যাঁ, পরে হ্যাঁ, আমাদের প্রমাণ। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে তারেক ভাই ঘুরছে, আমরা তারেক ভাইকে দেখছি না। হুম, হুম। আমি যখন তেজগাঁ থানার এই পাশে জ্যাম হওয়ার কারণে আমি করি কি, গাড়ি ঘুরতে অনেক কষ্ট হয়। আমি গাড়ি এখানে রেখে হেঁটে রাস্তা পার হয়ে যাই। তো হেঁটে রাস্তা পার হতে গিয়ে যখন দ্রুত গতিতে গাড়ি আসতে নিবে, তারেক ভাই আমার পাশে দাঁড়ায় বলবে, "এই মিয়া তুমি এখন নামতেছো কেন?" কিন্তু আমি শুনবো না। কারণ তারেক ভাই তো আমার একদম। লেয়ারে নাই। এবং উনি খুবই কষ্ট পাবে আমার এই রেকলেসনেস দেখে। তারপর আমি যখন কাছে যাবো, উনার বাসার কাছে, আমি দেখবো যে আমি জানবো না, কিন্তু মানে আমি দেখতে পাবো না। কিন্তু আমি বিশ্বাস করি যে উনার দরজার বাইরে, ভেতরে যদি নিশাত কান্নাকাটি করে, ধরা যাক ক্যাথরিন কোন একটা কাজ করছে বা ক্যাথরিন ওয়াশরুমে গেছে। নিশাত একা বাইরে আছে তার ড্রয়িং রুমে বসে। নিশাত হয়তো বিছানা থেকে পড়ে গেল বা সোফা থেকে পড়ে গেল। হুম, হুম। পড়ে গিয়ে ভীষণ কান্নাকাটি করছে বা হোয়াটএভার। আমি নিশ্চিত জানি যে তারেক ভাই দরজার বাইরে বসে ভীষণ কষ্ট পাবে, কান্নাকাটি করবে, ডাকাডাকি করবে কিছু সবাইকে করতে পারবে না। নিশাতকে ধরার জন্যে। কিন্তু আমরা তো শুনতে পারবো না কেউ। এই জিনিসগুলা আমি আমি এটা আমি আমার খুবই ভালো। তারেক মা যেদিন মারা যায় সেদিন আমি রাতের বেলা ঘোরের মধ্যে আমি এটা দেখেছি। এবং এই সমস্ত ব্যাপার-স্যাপার নিয়ে এই পারের মানুষের কষ্ট না, ওই পারের মানুষটার কষ্ট। এই যে নিশাত পড়ে গেল, নিশাত কান্নাকাটি করছে। তারেক ভাইয়ের বুক ফেটে যাচ্ছে, তারেক ভাই পাশে আসছে, চিৎকার করছে, দরজা খুলতে বলছে। কিন্তু তার কথা তো কেউ শুনছে না। কেউ তো না, দরজা খুলবে অদ্ভুত। না। এটা আসলেই অদ্ভুত এবং হবে এই এবং জিনিসটা নিয়ে হয়তো আমি কোনো একদিন কোনো ছবি করব। জানি না। অবশ্যই, অবশ্যই এবং এটাও সেই ওই যে রিয়েলিটির খুব কাছাকাছি। হ্যাঁ। আসলেই। মানে আমরা জানি না মানে যে আসলে রিয়ালিটির চেয়ে আরো তীব্র রিয়ালিটি এটা। হ্যাঁ, আমরা জানি না আসলে যে এরকম কিছু আসলে আছে নাকি। আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা আপনি যখন ভয় পান, কোন মুহূর্তে হয়তো অন্ধকার দেখে ভয় পেলেন বা যেটা বলছিলেন যে একাকিত্বের কারণে ভয় পাচ্ছেন। সেই সময়টা কি করেন আপনি? হঠাৎ করে যখন ভয়ের ব্যাপারটা শুরু হয়ে গেল, সেই সময়টা সেখান থেকে বেরিয়ে আসার জন্য ১ম কি করেন? কাজটা করি ওই স্থানটা ত্যাগ করার চেষ্টা করি। আচ্ছা। এটা বোধহয় সব মানুষের ইমিডিয়েট উচিত। প্রচেষ্টা থাকে। ভয় পেলে ১ম এ সে যেটা করতে চায় ওই স্থানটা ত্যাগ করতে চায়। আচ্ছা। এখন আপনি যদি এমন জায়গার মধ্যে পড়েন যেখানে স্থান ত্যাগ করতে পারছেন না, তখন কি করবেন? তখন কি করব? সেটাই তো। It's very difficult. You better call someone. আচ্ছা। You try to talk to someone. তারপরে যদি সে গভীর রাত হয়, সে যদি ফোন না ধরে, হুম, হুম। তাহলে কি হবে? you better enjoy the ভয়। ভয়টাকে উপভোগ করেন এবং উপভোগ করে ফিট হয়ে যান। আচ্ছা, আবার মানে পরবর্তী কোয়েশ্চেনটা ছিল এরকম যারা ভয় পায় তাদের জন্য কোনো একটা কিছু বলেন। তো আমার মনে হয় হয়ে গেছে যে হ্যাঁ, ভয়টাকে উপভোগ করেন। উপভোগ মানে করেন। ভয় যখন আপনি পাবেনই, হুম, এটা যখন অবধারিত। আপনার জন্য অবধারিত এবং নিয়তি হয়ে গেছে, একদম। ফলে এর উপভোগ করা ছাড়া আর কি করবেন আর কোনো বলেন? উপায় নাই। সবাইকে বলতে চাই আবারও ঈদ মোবারক। এবং আপনাদের সবাইকে একটা কথা সত্যি বলতে চাই, আম আপনাদেরকে অনেক ভালোবাসি। এবং আমি যে যা কিছুই করছি, এটা আমি আসলে অনেক মানুষের ভালোবাসার যোগফল। 40 power, 24 hour. মুহূর্তে আমাদের জন্য দোয়া করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আপনারা সবসময় একটা কথা বলতেন যে অনেকদিন ধরে সুমন ভাই, সাকিব ভাই আসছে না। তো অসুবিধা নেই। আমাদের কাছে তাদের অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো অনেকে যারা পরে শুরু করেছেন ভূত FM শোনা, তারা হয়তো শোনেনওনি। তো আমার মনে হয় যে আমরা আবার অনেকে এরকমও কমপ্লেইন করেন যে YouTube এ বা বিভিন্ন জায়গায় এগুলো তো আমরা আপ করি না। একদম মানে অনেস্টলি বলছি যে এটা আমরা আপ করি না এবং আমি আমার মনে হয় যে এই সাউন্ড কোয়ালিটি গুলো ভালো না এবং আপনারা খুব বেশি যে এনজয় করেন সেটা শুনে সেরকম আমার মনে হয় না। তো একটু ভালো সাউন্ড দিয়ে আমরা শুনি সুমন ভাই এবং সাকিব ভাইয়ের ঘটনা। ছোটবেলায় আমি যখন অনেক ছোট স্কুলে ছিলাম তখন একবার আমাদের দেশে বাড়ি গেছিলাম। ওইখানে একটা শ্মশান ঘাট
ছিল ওটা ইয়ের পাশে। তো আমার ফ্রেন্ডরা গিয়েছিল আমার সাথে। আচ্ছা ওরা বললো যে বাজি লেগে আমি যেতে পারবো কিনা এখানে থাকতে। আচ্ছা তো আমি রাতে গিয়েছিলাম, আমি অনেক ভয় পেয়েছিলাম, বাট আমি গিয়েছিলাম। বাট মানে এখন যদি বলতো ডেফিনেটলি আমি বলবো যে হ্যাঁ আমি যাবো। বা এখন যদি আমাকে এই ভূত বলি বা জিন বলি অথবা সুপার ন্যাচারাল কোনো এন্টিটি কেউ যদি আমাকে কিছু করতে মানা করে, হুম আমি অবশ্যই ওটা করব। আচ্ছা আমি করবো কজ আমার নিজের উপর অতখানি কনফিডেন্স আছে যে আমি এটা হ্যান্ডেল করতে পারবো। কজ অনেক বাজে জিনিস আমরা লাস্ট 1.5 বছরে হ্যান্ডেল করেছি। ওকে কিন্তু সবাই তো অ্যাকচুয়ালি যাদের এটা প্রথম এক্সপিরিয়েন্স তারা তো অ্যাকচুয়ালি জানে না এটা হ্যান্ডেল করা তার পক্ষে পসিবল কিনা। অনেকে তো অনেক ছোটখাটো ব্যাপারেও ইয়ে হয়, মানে ভয় পায় বা মানে আমি আমার নিজের পার্সোনাল একটা কথা বলি। টাওয়ার অফ সাইলেন্স একটা গল্প, এই গল্পটা বলা হয় নাই। এটা অনেক আগে একটা গল্প শুনেছিলাম। গল্পটা ছিল এরকম, এটা একটা গল্প, মানে আচ্ছা এটা সত্যি ঘটনা, বাট আমার শোনা আরেকজনের কাছ থেকে। এটা আমি খুব ভেগ বা ঘটনাগুলো জানি, আচ্ছা। ডিটেল আমি জানি না, যতখানি মনে আছে বলছি। ইউরোপের কোন একটা কান্ট্রিতে কোন একটা জার্নালিস্ট, সে একটা গ্রামের একটা রিচুয়াল আছে, আচ্ছা। রিচুয়ালটা নিয়ে একটা মানুষ মারা গেলে তারা ডেড বডি কিভাবে ইয়ে করে সৎকার করে আর কি। হ্যাঁ, so এটা নিয়ে একটা স্টোরি লিখতে যাবে আর কি। হুম তো ঘটনাটা হচ্ছে যে একটা গ্রামে একটা টাওয়ার আছে, লম্বা একটা উঁচু টাওয়ার টাইপের, মানে ইট দিয়ে বানানো একটা লম্বা একটা কিছু। So ওটার ভিতর, ওটার নাম হচ্ছে টাওয়ার অফ সাইলেন্স। আচ্ছা তো এই টাওয়ার অফ সাইলেন্স এর ভেতর কেউ যদি মারা যায়, হুম তখন ওর ডেড বডিটা ভিতরে একটা বেদি টাইপের আছে, ওখানে ডেড বডিটা রেখে তারপরে চলে আসে। আচ্ছা ডেড বডিটা ওইখানেই থাকে, ওরা অ্যাকচুয়ালি কবর দেয় না, তাহলে এইভাবেই রাখে। আচ্ছা তো টাওয়ার অফ সাইলেন্স এর ভিতরে ডেফিনেটলি মানে মরা মানুষ ওখানেই পচে পড়ে, হাড্ডি হয়ে, মানে মানে এক সময় আমি এটা জানতাম যে পেরুতেও এরকম কিছু হয় যে পিরামিডের উপরে রেখে দিত, রেখে দিত, পরে কঙ্কাল হয়ে যায়, কঙ্কাল হয়ে যায় ওরকম। এরকম। হ্যাঁ So ওরকম একটা ব্যাপার ছিল। সো সে এই টাওয়ার অফ সাইলেন্স নিয়ে একটু লেখালেখি করবে, একটা জার্নালিস্ট, সে একটা লেখা লিখবে, এই কারণে সে ওখানে গিয়েছে। হুম যাওয়ার পর সে ওখানে থাকলো, 1 দিন 2 দিন থাকলো। আচ্ছা তো মানুষজনের কাছ থেকে যাবতীয় কোশ্চেন করছে যে কিভাবে কি করো তোমরা না করো, এগুলো জিজ্ঞেস করে। ও এখানে আবার একটা ব্যাপার আছে, টাওয়ার অফ সাইলেন্সে কেউ যদি মারা যায়, সে গ্রামের কোনো একজন মারা গেল, তার ডেড বডিটা ভিতরে নিয়ে যেতে পারবে হচ্ছে একমাত্র ওর খুব ক্লোজ যে মানুষটা, মানে আচ্ছা সে আচ্ছা আচ্ছা যে মারা গেছে তার খুব ক্লোজ আত্মীয় বা ফ্রেন্ড, মানে যে খুব সবচেয়ে ক্লোজেস্ট, তার ভেতরে যেতে হবে ডেড বডিটা নিয়ে। কিন্তু সে একা তো পারবে না, সাথে ওরা বোধহয় 2 জন কুলি, মানে 2 জন লোক যারা ক্যারি করার জন্য দেয়, ওদের কাজ হচ্ছে গিয়ে বডিটা ভিতরে নিয়ে যাওয়া, আচ্ছা and they get paid for it, something like that. সো এইসব ইনফরমেশন সে নিচ্ছিল, এবং ওই সময় একজন মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে, ও সরি আমি ভুল বলছিলাম, ওইখানে এইসব ইনফরমেশন নিত সে এক খুব বয়স্ক এক ভদ্রমহিলার কাছ থেকে। আচ্ছা ওই বুড়ি একজন মহিলা, সে একা একা থাকতো। তো তার সাথে জার্নালিস্টের খুব খাতির হয়ে গেল। তো তারপর ওর বাসাতেই সে থাকা শুরু করলো, ওর বাসাতেই থাকতে দিল, এবং সে যাবতীয় ইনফরমেশন নিত ওর কাছ থেকে। তো এইসব ঘটনা ঘটতে ঘটতে কেউ তো আর মারা যাচ্ছে না, সো সে গিয়ে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছে না, আর সে চাইলেও ঢুকতে পারবে না। সেটাই। সো বুড়ি যে মহিলা, তার আবার কোনো বাচ্চা টাচ্চা কেউ ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। সো সে এই জার্নালিস্টকে তার নিজের ছেলের মতনই ওর বাসায় রাখলো। আর ও থাকতে থাকতে ওর ভালোই লাগছিল। 5 দিন গেল, 7 দিন গেল, 8-10 দিন যাওয়ার পরে হঠাৎ করে মহিলা মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে এখন তাকে তো টাওয়ার অফ সাইলেন্সে নিতে হবে, কিন্তু কারো একজনের যেতে হবে, রিচুয়ালের মধ্যে আছে। এখন কে নিয়ে যাবে, কেউ নেওয়ার নেই, ওর কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ড কেউ নেই, একা থাকতো। তখন সবাই বললো যে তুমি তো লাস্ট 10 দিন তার সাথে ছিলা, তো তুমি নিয়ে যাও। সো ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো, অসুবিধা নেই। আর ওর একটু মন খারাপ, মহিলার সাথে তারও খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল, তো মন খারাপ যে মানে স্বাভাবিক ভাবে। তো তখন ওই যে 2 জন লোক বডি ক্যারি করে সে সাথে গেল, গিয়ে দেখলো যে ভিতরে এরকম একটা বেদির মতন আছে, একটা টাওয়ার, এবং উপরে ইয়ে খোলা, মানে কোনো ছাদ নাই আর কি, লম্বা একটা গোল শেপের লম্বা একটা টাওয়ারের মতন, উপরে কোনো ছাদ নেই, সে মাঝখানে বেদিটা রাখা। ওই বেদির ওখানে অনেক কঙ্কাল টঙ্কাল পড়ে আছে অলরেডি, মাটির তো অনেক কঙ্কালের জিনিসপত্র পড়া। ওইগুলো দেখলো, ও মনে মনে সব পয়েন্ট করলো যেগুলো সে লিখবে। আচ্ছা সো তারপরে ডেড বডিটা ওখানে রাখা হলো, ওখানে রাখলো, রাখার পরে সে চলে আসলো। আসার পরে তখন বললো যে তার কাজ শেষ, মানে এখন ওই মহিলাও নাই, মারা গেছে, সো এখানে তার থাকার কোনো কারণ নেই। তো সে তখন চলে গেল। চলে যাওয়ার পর সে লেখাটা যখন প্রায় ফাইনাল করে ফেলছে, যখন এডিটরের কাছে দিবে, তখন দেখলো যে তার 2-একটা কোশ্চেন রয়েছে, যে এটা কি ওটা কি, কয়েকটা জিনিস এডিটর তাকে জিজ্ঞেস করেছে যে তুমি এগুলো ক্লিয়ার করো। আচ্ছা তখন সে বললো যে আচ্ছা এটা তো আমি ঠিক জানি না, আমি ওখানে ছিলাম, তারপরে আমার জানা নেই। তো তখন সে ডিসিশন নিল সে আবার ব্যাক করবে। সে তখন আবার ওই গ্রামটাতে ব্যাক করলো। ব্যাক করার পরে যেটা হলো যে
গিয়ে দেখে যে কোইন্সিডেন্স সেদিন একজন লোক মারা গেছে। আচ্ছা। এটা মানে মাসখানেক পরের কথা বলছি। হুম, হুম, সেদিন একজন মারা গেছে হুম, হুম। এবং তাকে তখন ওরকম নিয়ে যাওয়া হচ্ছে টাওয়ার অফ সাইলেন্সে। আচ্ছা। তো তখন সে সাথে সাথে গেল ওই টাওয়ার অফ সাইলেন্সে, কিন্তু ভিতরে তো সে ঢুকতে পারবে না, কারণ না। সে কেউ না, ওর সে ঢুকতে পারবে না। তো যখন ডেড বডিটা নিয়ে যখন ঢুকলো ওরা, সে বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে অন্যান্য অনেক লোক দাঁড়ানো। হঠাৎ করে শুনে যে ভিতর থেকে অসম্ভব জোরে চিৎকার, একটা ভয়ঙ্কর চিৎকার। আচ্ছা। এবং সাথে সাথে দেখা গেলো যে ওই যে রিলেটিভটা গিয়েছিল, আত্মীয় বা যে, সে দৌড় দিয়ে বের হয়ে আসলো। আরেকজন যে ক্যারি করছিল, দুজনের মধ্যে একজন দৌড় দিয়ে বের হয়ে আসছে, আরেকজন নাই। আচ্ছা। এবং তখন বলে কি হয়েছে, কেউ কোনো মানে ওরা পাগলের মতন চিৎকার করতেছে। তখন সে তো এগুলা কুসংস্কার একটু কম বিশ্বাস একদম। করে, সে সে এসেছে শহর থেকে, আর একটা গ্রাম। সে তখন দৌড় দিয়ে সে ভিতরে ঢোকার পরের সিনটা হচ্ছে যে দেখে যে বেদির উপরে যেই মহিলাটা মারা গিয়েছিল হুম, হুম। সে বসে আছে, তার দিকে তাকানো, Oh my তার দিকে God! মুখ ঘুরানো এবং বসা, এবং তার কোনো চোখ নাই, মানে তাকানো মানে ফেসটা তার দিকে, এবং হুম, হুম। চামড়া টামড়া সব গলে টলে, মানে পুরা মানে হাড্ডি দেখা যাচ্ছে হালকা, কিন্তু সে বসে আছে পুরো স্ট্রেইট ভাবে। ওটা দেখে তখন সেও আর নিতে সে ফেইন্ট হয়ে যায়। আচ্ছা। তারপরে ঘটনাটা সে যে আমাকে বললো যে লাস্টের ঘটনাটা হচ্ছে যে তার ৩-৪ দিন পরে তার জ্ঞান ফিরে, সে শহরে একটা হসপিটালে, এবং সে হুম। তারপরে টাওয়ার অফ সাইলেন্সের এই ঘটনাটা লিখেছিল আর কি। আচ্ছা। সে আর ডিটেল আর এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেনি। সো এই গল্পটার কথা এখন এই কারণে বললাম যে এই যে ওই দুইজন যে ডেড বডি নিয়ে ঢুকেছিল, একজন কিন্তু ওখানে হুম। মারা গেছে। আচ্ছা। সে যখন দেখছে যে তাদের পরিচিত এই মহিলা মারা গিয়েছে কয় মাস আগে, সে ওখানে বসে আছে, তাদের দিকে তাকিয়ে আছে। সো একজনের সাথে সাথে হার্ট অ্যাটাক হয়ে গেছে কিন্তু, আচ্ছা। আর একজন দৌড়িয়ে বের হয়ে আসছে, আর সে কিন্তু ফেইন্ট হয়ে গিয়েছিল। সে কিন্তু অনেক শিক্ষিত, সে অনেক এবং কিছু, সে ভয় সে পাচ্ছিল কিন্তু না ভয়, আসলে। হ্যাঁ, সে কিন্তু ভয়। সো এই গল্পটা বলার কারণে এটাই যে একজন মানুষ এইসব ধরনের সিচুয়েশন কিভাবে নিবে আমরা হুম। কিন্তু বলতে পারি না, মানে এক একজন এক এক ভাবে নেয়। Right. আমি একটা ছোট্ট ঘটনা বলি যে আমাদের দেশের বাড়ির ওদিকে 71-এর পরে, এটা আমি এর আগের এপিসোডে বলেছিলাম নাকি আমার মনে নাই। আচ্ছা। যুদ্ধের পরে একটা সময় আমাদের গ্রামে হুম। জঙ্গলের মধ্যে দেখা যেত যে একটা আলো নাড়াচাড়া করে এবং একটা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়, আচ্ছা। একটা আলো ঘুরে বেড়ায়। এটা নিয়ে সবাই অনেক ভয় পেত। তারপরে আমার বাবা আর তারপরে আমার চাচা, এরা কয়েকজন মিলে গ্রামে ওখানকার কিছু লোক নিয়ে তারা এটা ইনভেস্টিগেট করতে পারে যে কি ব্যাপার। হুম। তারপর বের হয় যে ওখানে একটা মহিলা ছিল যার 71-এ তার ছেলেটা মারা গিয়েছিল। আচ্ছা। মারা যাওয়ার পরে মহিলা একটু পাগল টাইপের হয়ে গিয়েছিল। আচ্ছা। সে রাতে হারিকেন নিয়ে তার বাচ্চাকে খুঁজতো আর কাঁদতো। আচ্ছা। তো মানুষজন কিন্তু এটা দেখে অনেক অনেক ভয় পেয়েছে, অনেকে ফেইন্ট Right. হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। এটা কিন্তু কোনো ঘটনাই না, খুব সিম্পল একটা ঘটনা, Right. খুবই ন্যাচারাল, খুবই দুঃখজনক একটা ট্র্যাজিক একটা ঘটনা, কিন্তু মানুষজন কিন্তু এতেও ভয় পায়, হুম, সেটাই। অথচ কিছুই নেই। সো কে কিভাবে কোন জিনিসে ভয় পাবে এটা আমরা বলতে পারি না। যেই কারণে আমি বলছি যে কারো যদি এই ধরনের কোনো একটা এক্সপিরিয়েন্স হয় এবং তার যদি কোনো কারণে মনে হয় যে এটা আমাকে কোনো একটা সাইন দিচ্ছে বা কেউ আমাকে ইনডিরেক্টলি বলছে যে তুমি এটা করো না, যদি মনে হয় যে না এটা আমার করার হ্যান্ডেল আমি করতে পারবো নাকি সন্দেহ আছে, তাহলে করার দরকার নেই। আর যদি মনে হয় যে না মোস্ট প্রবাবলি পারবো, তাহলে করুক, এটা তার ব্যাপার। বাট আমি বলবো যাদের সন্দেহ আছে এটা নিয়ে না ঘাটাঘাটি করাই ভালো। বা আমারও সেটা মনে হয়, কারণ উনি আমার মনে হয় নিজেই- দুই একবার নিজেকে যদি প্রুফ করতে পারে যে না আমি এটা হ্যান্ডেল করতে পারবো, তাহলে করুক, কোনো অসুবিধা। আমরা কিভাবে, আমরা ভূত স্টিমটা তো এভাবে শুরু হয়েছিল যে আমরা Right. উল্টা মনে আপনার কি মনে হয় করতে পারবেন? আপনি কি মনে হচ্ছে? যদি আপনাকে জিজ্ঞেস করি যে আলটিমেটলি আপনি বলুন যে আম আসলে এরকম অভিজ্ঞতা বিভিন্ন সময় হয়েছে। হুম, সো ওগুলো আমি ট্যাকেল করেছি এবং ট্যাকেল Okay. করেই এখানে আসা। Well, এখানে আসা। হ্যালো বলেন বলেন, চলে তো আসছেন, আর কি হবে? সেকেন্ড টাইম আসতে বললে আসলেন না, অসুবিধা নাই তো। চলে আসছেন, বলেন বলেন। আপনি তাহলে আমার মনে হয় যে কি এখন কি মনে হচ্ছে যে বলবেন? না, ওই ঘটনা ছাড়া আমি বিভিন্ন অন্যান্য যে ধরনের ঘটনাগুলো আছে সেগুলো বলতে পারি। আচ্ছা। আ প্রথমে শুরু করি হচ্ছে আমার ছোটবেলা নিয়ে। আচ্ছা। আমার ছোটবেলা খুব রেস্ট্রিক্টেড কেটেছে। হুম, তো আমার যে বাড়িটা ছিল, বাড়িটা ছিল হচ্ছে পুরনো একটা বাড়ি। হুম। যেটা আমার আব্বা কিনে নেন। হুম। সেটা জমিদার বাড়ি ছিল। আচ্ছা। তো একটা রুম আমি পাই হুম। থাকার জন্য। তো সেই তখন ক্লাস 6 বা 7 এইরকম সময়টুকু। আচ্ছা। তো সেই সময়টা আসলে বয়সন্ধিকাল, অনেক ধরনের চেঞ্জ হয়। হুম। অনেক ধরনের দুষ্টুমি বা
তো যেটা হতো আমার হুম, হুম। যে কোনো কারণে কোনোভাবে যদি আমি কোনো কাজ করতাম বাইরে, আচ্ছা। যেটা আসলে আনএক্সপেক্টেবল টু ইয়ং এই বড়দের, হুম। ব- আপনাদের যারা সিনিয়র ছিলেন যারা ওখানে। সিনিয়র ছিলেন, আমি ওই রাতে ঘুমানো আমার পক্ষে ওই রুমে সম্ভব ছিল হতো না। আচ্ছা। প্রচন্ড ভয়, হুম, প্রচন্ড ভয় আমাকে ধরতো। এবং যেটা কে বলে মানে বুবাই ধরায় বলে হুম, হুম। বা এরকম এই ধরনের প্রবলেম হতো। আচ্ছা। যে কোনো একটা অকারেন্স করে যদি আমি বাসায় ফিরতাম এবং ওই রুমে ঘুমাতাম, হুম, হুম। মানে কোনোভাবেই ঘুমাতে পারা যেত না। কিন্তু সেই রাতগুলো কিন্তু আমি পার করেছি, ওই রুমেই পার করেছি। ওকে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যে ওই রুমটাতে যদি কখনো গেস্ট আসে, হুম, হুম। তো ওই রুমটা ইউজ করতে দেওয়া হতো। হুম। আমি তখন শেয়ার করতাম অন্য ভাই বোনদের সাথে। তো ওই রুমে যেসব গেস্ট এসেছেন, হুম, হুম। তারা দ্বিতীয়বার আর ওই রুমে থাকতে চাননি কখনো, কিংবা আচ্ছা। ফিরে আসেননি। আচ্ছা। কেউ কেউ তাদের এক্সপিরিয়েন্স বর্ণনা করে গেছেন হুম, হুম। এবং কেউ কেউ পুরোপুরি চেপে গেছেন হুম, হুম। এবং একসময় দেখা গেছে যে তাদের সাথে আমাদের অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। আচ্ছা, মানে কেউ আর পরে ওইটা বলেনি যে কি হয়েছে। রাইট। ওই ঘরে আসলে কি হতো আপনি কি জানেন? বা এরকম? একটা ঘটনা বলি। হুম, হুম। উম, ওই রুমটা আসলে ড্রয়িং কাম আমার বেডরুম ছিল। আচ্ছা। তো সোফা আছে হুম, এবং আমার বিছানাতে আছে, বালিশ আছে। হুম, হুম। তো একদিন আমার আম্মা আমাকে খুব বকা শুরু করলেন। আচ্ছা। কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে যে সমস্ত আহ, বালিশ কুশন সবগুলো মেঝেতে ফেলা। আচ্ছা। একটা কুশন উড়ে যেতে পারে না, হুম, হুম। কোনোভাবে এটা পসিবল না যে উড়ে যাওয়া। হুম, হুম। কিন্তু সেটা মেঝেতে ফেলা, এলোমেলো করা। আচ্ছা। এটা তো আপনি করেননি? আমি করিনি, বা অন্য কেউ করেনি? অন্য কি করে। তখন আমি এবং আমার মা ছাড়া বাসায় কেউ নেই, আর কেউ ছিল না? আর কেউ ছিল না। তো আম্মা সরাসরি আমাকে ধরলেন হুম, যে এটা তোর কাজ। হুম। হুম। আমি যতই ডিনাই করি ততই মা এটা মানতে রাজি না, কারণ উনিও করেননি। হুম, হুম। স্বাভাবিকভাবে এটা তো উম, মানবেন না উনি। এটা ওকে। একটা ব্যাপার। মানে এরকম কি হয়েছে আপনার যে আপনি সাধারণত কোনো সময় এরকম হয়েছে যে একটা কাজ করেছেন কিন্তু পরে আবার ভুলে গেছেন? না, এই ধরনের ঘটনা খুব আমার মনে পড়ে না যে আচ্ছা। ভুলে গেছি। আচ্ছা। সত্যি যদি ভুলে যেয়ে থাকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেটাই। তারপর আরেকদিন একটা ঘটনা ঘটেছে। আমি তখন বাসায় ছিলাম না। হুম, হুম। তো আম্মা আমার ওই রুমটাকে ঠিকঠাক করে জাস্ট গুছিয়ে হুম, হুম। উনি রান্নাঘরে চলে গেলেন। তো পরবর্তী রান্নাঘর থেকে বের হয়ে যখন উনি অন্যদিকে যাচ্ছিলেন, হুম, হুম। তখন উনি দেখতে পাচ্ছেন মানে কোন একটা মনে হলো যে আমি ফিরে এসেছি, বাসায় ফিরে এসেছি। হুম, হুম। তুমি কৌতূহলী হয়ে উনি রুমে যান। আচ্ছা। দেখি কেন ফিরে আসলো। তো কলেজ যাওয়ার কথা বা স্কুলে যাওয়ার কথা। তো যেয়ে দেখেন যে দেয়ালে যতগুলো পোস্টার আছে, হুম, হুম। মানে ক্যালেন্ডার আছে, এটা অনেক আগের কথা। তখন ক্যালেন্ডার ওকে। ছবি ছিল, ছবি থাকতো। মানে জন্তু জানোয়ারের ছবি হুম, হুম। আঁকা যেসব ক্যালেন্ডার বা ছিল, সেগুলো উল্টানো। আচ্ছা। এবং কুশন বা বালিশে, বালিশ না কুশনে হুম, হুম। স্পেশালি আঁকা ছিল, কার্টুন বা বিভিন্ন ইয়েটাই হাতে শুয়ে কাজ করা, আচ্ছা। শিশুদের কাজ করা। তো সেগুলো পুরোটা উল্টানো। মানে সব ছবিগুলো উল্টে গেছে সব ঘরের। মানে উল্টানো মানে হচ্ছে একদিকে সাদা, একদিকে ডিজাইন আচ্ছা, মানে করা, বিছানার কাভারটা উল্টানো, তারপরে ছবিগুলো উল্টানো ছবিগুলো এরকম টাইপের কিছু এরকম একটা। এরকম। ওকে। এটা তো বেশ অন্যরকম একটা ঘটনা মনে হচ্ছে। Well, উল্টানোর ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। হুম, হুম। গার্লস এই উল্টো ছবি, উল্টো জিনিসপত্রের সাথে আমরা এখন পর্যন্ত রিসার্চ করে যা বের করতে পেরেছি, হুম, হুম। মানে সাক্ষাৎ শয়তান যেটা বলে, মানে ডেভিল ওয়ার্শিপ করা বা ডেভিল এই Right. টাইপের কিছু যদি আমরা কিছু দেখি, সেখানে উল্টো ব্যাপারটা থাকে আর কি। আচ্ছা। সো এই যেই বাসাটায় ঘটনাটা ঘটেছিল, ওই বাসাটা কি এখনো আছে নাকি? আনফরচুনেটলি আসলে ওটা ভেঙে ফেলা হয়েছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। এবং মজার জিনিস হচ্ছে যে আমি এখন যে অংশটুকু আছি, হ্যাঁ, হ্যাঁ। ঠিক ওই জায়গাটাতেই আবার ফিরে এসেছি। আচ্ছা।
মানে আমি অনেকদিন মানে দেশের বাইরে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় পোস্টিং ছিলাম, আচ্ছা কাজে গেছিলাম। পরে এখন নতুন করে বিল্ডিং করা হয়েছে, অ্যাপার্টমেন্ট করা হয়েছে। তো যে অংশটুকু, যে বেডরুমটা অ্যালোকেট করা হয়েছে আমাকে, আচ্ছা ওটাই ওই পজিশনে আমি আচ্ছা ছিলাম। আচ্ছা ওখানেই এখন অ্যাপার্টমেন্ট উঠেছে এবং আপনার যে রুমটা হচ্ছে ওই আগের ওই বাসাটা আগের যেখানে ছিল জায়গায়। ওই জায়গায়। আগের আচ্ছা আপনি জায়গায়। কোন ফ্লোরে আছেন এখন, আর আগে ওই বাসাটা কোন ফ্লোর ছিল? আমি আছি এখন 3rd ফ্লোরে, 4 তলাতে। আগে বাসাটা কি একতলা ছিল না দোতলা ছিল? 3 তলা ছিল। 3 তলা ছিল। আপনার নিচের তলায় কে থাকে? এখন হ্যাঁ মানে কে আসলে থাকে, মানে আমার নাম জানা দরকার নেই, বলতে চাচ্ছি যে এই মুহূর্তে হচ্ছে ডুপ্লেক্স। আচ্ছা এর মধ্যে নিচে হচ্ছে আম্মা আচ্ছা আচ্ছা এবং আমার ছোটগুলো। এখন ওখানে কোনো সমস্যা হয় না নাকি? এখন এই ধরনের কোনো মানে সরাসরি কোনো সমস্যা হয় না। ওকে কিন্তু যে তবে মাঝে সমস্যাগুলো মধ্যে হলো সেই সমস্যাগুলো কিন্তু বাঁচাতেই হয়েছে, যে লিখতে গিয়ে কাগজ কলম খুঁজে না পাওয়া, তারপরে লেখার মাঝখানে SMS পাওয়া, এগুলো কিন্তু আবার ওইখানেই হচ্ছে। ওয়েল এই টাইপের জিনিসপত্র তো অ্যাকচুয়ালি কি বলবো, আমি যেটা বলবো যে এই টাইপের সিনারিও আমাদের মানে এরকম হয়েছে যে আমরা স্পেসিফিক একটা বাসাতে যাচ্ছি ইনভেস্টিগেশনের কারণে, আমরা যাব কিন্তু আমরা অনেক সিগন্যাল পেয়েছি যে না এখানে যাওয়া ঠিক না। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের মধ্যেই হয়েছে। ইভেন এরকম একদিন ঘটনা ঘটেছে যে এই জিব্রানের মা আন্টি উনি কল দিয়ে বলেছে বাসায় আসতে। আমরা তখন আচ্ছা। যাচ্ছিলাম এক স্পেসিফিক একটা জায়গায়। তারপরে বাসায় যাওয়ার পরে উনি বলে যে দেখো বাবা, তোমরা তো এরকম খারাপ একটা জায়গায় যাচ্ছ। ফার্স্ট ইনভেস্টিগেশন, রাইট, আমাদের আচ্ছা। বোথ ইস্টের ফার্স্ট ইনভেস্টিগেশন, অফিসিয়াল ইনভেস্টিগেশন। আমরা যাচ্ছিলাম, তখন আঙ্কেল কল দিয়ে বললো যে আসতে হবে। গেলাম, আন্টির সাথে কথা হলো। আন্টি বললো যে উনি একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নটা কি উনি এখনো আমাদের বলেনি। আচ্ছা। বাট উনি এই কথা বলে যে স্বপ্নটা কি বাবা এটা আমি তোমাদের বলতে পারবো না, বাট আমি এতটুকু জানি তোমরা একটা খারাপ জায়গায় যাচ্ছ, সো তোমাদের প্রিকশন নেওয়া উচিত, তোমরা এখন ওখানে যাও না, তোমরা উনি একটা স্পেসিফিক একটা জায়গার কথা বলেছিল যে ওখানে একজন লোক আছে, তার সাথে গিয়ে দেখা করো। উনি স্বপ্নে কোনো একটা সিগন্যাল বা কিছু একটা পেয়েছে। এবং জিনিসটা আমরা সিরিয়াসলি নেই না নেই ওই কারণে না, জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছিল দেখে আমরা পরবর্তীতে আর ওই বাসায় না গিয়ে আমরা অন্য জায়গায় গিয়েছিলাম। আচ্ছা। এবং এই স্পেসিফিক যে বাসাটার কথা বলছি, এই বাসায় সেকেন্ড টাইম আমরা যখন যাওয়ার অ্যাটেম্প্ট নিলাম, তখন হাইওয়েতে রাত 12টার সময় আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। সারা রাত আমরা একটা জঙ্গলের ভিতরে বসেছিলাম। অনেক অনেক ঘটনা আছে, এগুলো আচ্ছা। আমাদের সামনে এপিসোডে দেখা যাবে। বাট এই ধরনের সাইন, এই ধরনের সিগন্যাল আমার মনে হয় মাঝে মধ্যে আমরা পাই। এখন আমরা কে এটা কিভাবে নিব সেটা হচ্ছে তার নিজের ব্যাপার। বাট আমাদের লেটলি আমাদের যেসব এক্সপিরিয়েন্স হয়েছে আমরা খুবই সিরিয়াস ভাবে নিই, জিনিসটা নিই। স্বাভাবিক। খুবই সিরিয়াস ভাবে নিই, যে কারণে আমরা তো এই টাইপের ঘটনা ঘটলে তখন আমরা বলি যে একটু আগে থেকে একটু প্রিকশন নিয়ে রাখা ভালো। ওকে। মানে প্রিকশন নেওয়ার দরকার আছে। হ্যাঁ, আমরা সিরিয়াসলি নেই, বাট উই অলসো ডু ইট, বাট বিকজ আমরা হচ্ছে ভূতিস্ট। হ্যাঁ আমরা এখন আমার প্রফেশনালস। হ্যাঁ না প্রফেশনাল বলি আর যাই বলি, মানে আমার কথা একটাই, সেটা হচ্ছে যে আমরা জিনিসটা করছি এটা আমরা দেখেই আমরা করছি। আমরা যদি বলি যে এখন সবাই করো তাহলে হবে না। না, অ্যাবসলিউটলি নট, বিকজ হ্যাঁ। আপনি মানে উই আর অল সিঙ্গল হ্যাঁ। আনফরচুনেটলি। এন্ড ইউ নো উই আমাদের প্রথম থেকেই লাইফস্টাইল একটু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, মানে আমরা এখন- আসলে এরকম রেসপন্সিবল বা সকালে মানে অফিস যাই ওরকম না আমরা কেউ। মানে আমার কথা হচ্ছে না, হ্যাঁ, মানে সেটাই। কালকে ধরুন 3 জন গায়েব হয়ে গেলাম, তো তেমন কিছু হবেও না আর কি। তেমন কিছু হবে না, একটা অ্যালবাম পাবে না মানুষ। এটাই। সেটাই আর কি। So, না ওই যে জোকস aside, মানে আমি যেটা বলতে চাইছিলাম যে সবার তো অ্যাকচুয়ালি এগুলো করা পসিবল না। সবার রাতের পর রাত দিনের টাইম পর নাই দিন তো, টাইম সবার টাইমও নেই। হ্যাঁ, Right. এটা পসিবল না। সো এখন এই টাইপের জিনিসপত্র হলে আমার মনে হয় যে যদি নিজের উপর কনফিডেন্স থাকে তাহলে আগানো উচিত, আর না হলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হয় যদি আমাদের কাছে ট্রান্সফার। এক্স্যাক্টলি মানে আমরা রেডি, আমরা যে কোনো জায়গায় যেতে রাজি আছি, আমাদের কোনো Okay. সমস্যা নাই। ওকে। আমরা এরকম একটা কুয়ার নিচেও আমরা নেমেছি যেখানে মানুষজন নামবে নাকি আর উঠে না, মারা যায় ভিতরে। আচ্ছা। আমাদের অক্সিজেন সিলিন্ডার মাস্টার্স নিয়ে আমাদের নামতে হয়েছে, কিন্তু আমরা নেমেছি দেখার জন্য যে আমি না actually কি। শুনুন ভাই না। হ্যাঁ, আমি নামছিলাম। But, ওই ব্যাপারটা হচ্ছে ওইটাই যে আমরা করছি ফাইন, মানে আমরা নিজেদের ঢোল নিজে পিটানোর জন্য এগুলো বলছি না, বলছি যে অ্যাকচুয়ালি একটু হলেও এক্সপিরিয়েন্স থাকা উচিত এইসব জিনিস হ্যান্ডেল করতে। তো ওনাকে আমি এই কারণে জিজ্ঞেস করলাম যে উল্টা ছবি কিন্তু এই টেবিলের সাইন এগুলো। সো এখন কিছু হয় নাকি? এখন যদি এই ছোটখাটো ওই যে এই ইয়ে খুঁজে না পাওয়া, এগুলা ছোটখাটো ব্যাপার, এগুলো ইনশাল্লাহ এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। বা হলেও এগুলো জাস্ট প্রথম দিককার একটা সাইন, এটা নিয়ে আর ফার্দার প্রসিড না করলেই চলবে। আমার Okay. মনে হয় না প্রবলেম।
সো আমরা মনে হয় একটা ব্রেকে যাই না? আমরা একটা ব্রেকে যাই এবং ব্রেক থেকে ফিরে আসার পরে আমাদের তো এসএমএস, আমি তার আগে এসএমএস করার নিয়মটা বলে দেই এবং ওই যে যে এই ধরনের কোনো কিছু যে আপনার সমস্যা মনে করছেন শেয়ার করতে, সেটা আপনি ইচ্ছা করে ট্রান্সফার করে দিতে পারেন আমাদের কাছে। আপনি ইচ্ছা করলে আমাদেরকে ইমেইল করতে পারেন। ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio40.fm। এখানে আপনি ইচ্ছা করলে ইমেইল করে দিতে পারেন। একটা ছোট্ট ব্রেকে যাব এবং ব্রেক থেকে ফিরে আসবো আবার সবাইকে নিয়েই। আর প্রথম যে গানটা সেটা হচ্ছে ব্যাবাক বিভাগী বাই অর্ণব। চলুন শুনে আসি গানটি। আবারও ফিরে এলাম, আমি রাসেল। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম। এবং আপনারা যারা এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। আর যারা আমাদের ফেসবুক পেজে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.ফুর্তি এবং www.facebook.com/bhutfm.russell। কারা কারা এখন রাস্তায় আছেন একটু আমাকে এসএমএস করে অবশ্যই জানিয়ে দিবেন। এবং রাস্তায় যেতে যেতে ঘটনাগুলো কেমন লাগছে এবং এই ঘটনাগুলো ফিরিয়ে নিয়ে আসায় আপনাদের কি অনুভূতি, কেমন লাগছে, এবং আমরা এরকম ধরনের প্রোগ্রাম আরো করতে পারি কিনা মাঝে মাঝে, সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আরো একটি ঘটনায়। এটা 2010-এর একটা ঘটনা এবং তারিখটা ছিল 1/10/2010 এবং এই দিন একজন আমাদের এখানে একজন আমাদের অতিথি এসেছিলেন, যার ব্যাপারটা একটু অন্যরকম ছিল। তিনি ভূত এফএমে অনেকদিন ধরেই আসতে চাচ্ছিলেন, আসতে পারেন না, এসএমএস করেন, এসএমএস আসে না, এবং খুবই অদ্ভুত একটা ঘটনা। তো আমরা এই ঘটনাটা শুনবো। আমি নূর আহমেদ। আমি লাস্ট নেমটা উচ্চারণ করছি না এই Alright. কারণে যে অনেকেই আমার লাস্ট নেমে আমাকে চিনতে পারেন, হুম, এই কারণে আমি উচ্চারণ করছি না। একদমই দরকার নেই। তবে ওল্ড টাউন নামে আপনি আমাকে ই করতে পারেন, রেকগনাইজ করতে পারেন। ওল্ড টাউন, তাহলে আমরা সবাই আপনাকে ওল্ড টাউন হিসেবেই এখন রাইট। কথা বলি। আমরা ওল্ড টাউন হিসেবে। ওল্ড টাউন, আপনার তো গল্প ছিল কিছু এবং সেই গল্পগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন। তারপরে একটা পর্যায়ে আপনি আমাকে এসএমএস করে জানালেন যে আপনি শেয়ার করতে চান না, বিকজ কিছু প্রবলেম হচ্ছিল আপনার সাথে। সো পুরো আমরা সেই ব্যাপারটাই জানতে চাচ্ছি যে কি হয়েছিল, ঘটনাটা না, মানে জাস্ট যেহেতু আপনি এই ঘটনাটা আসলে শেয়ার করতে চাচ্ছেন না, সো সেই ঘটনাটা শেয়ার করার ক্ষেত্রে কি কি বাধা এসেছিল? প্রথমত আমি যে যখন আপনাদের এই ভূত এফএম নিয়ে কাজ করার কাজ দেখি বা কাজ শুনি, আসলে অলরাইট। শুনি, তখনই আমার আগ্রহ জাগে এবং ছোটবেলা থেকেই আমি প্রচুর কৌতূহলী যে কোনো বিষয়ে, বিশেষ করে নর্মাল যদি কোনো কিছু হয় তার প্রতি আমার প্রচুর কৌতূহল থাকে। তো আমার ইচ্ছা ছিল যে আপনাদের সাথে যোগাযোগ করে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করা। সেগুলো আপনি আমাদের সাথে বলবেন, রাইট? তো আমি প্রচুর এসএমএস পাঠিয়েছি অনেকভাবে, অনেক নাম্বার থেকে, অনেক অ্যাকাউন্ট থেকে, কিন্তু কোনোভাবেই সেটা রিচ করেনি, মানে আমাদের কাছে রিচ করে নাই। আচ্ছা। রেডিও ফুর্তিতে যখন কেউ এসএমএস করে সাধারণত তার কাছে একটা রিপ্লাই, নোটিফিকেশন দেয়, রাইট? সেই নোটিফিকেশন গুলো আমি পাইনি। অলরাইট। কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে যে আমি সকালবেলাতে পেয়েছি যে আমার এসএমএসটি যায়নি। আচ্ছা, এটা হতে পারে, এটা হতে পারে, টেকনিক্যাল কারণে হতে পারে, এটা খুবই স্বাভাবিক। তো আমি ডিসিশন নিলাম যে আমি কিছু লিখবো, আচ্ছা, লিখে তারপরে সেটা আপনাদের মানে কাগজ কলমে লিখবো। গুড। তো সেটা রাত ছিল এবং কয়টার দিকে? রাত অলমোস্ট 2টা বা 2:30 এরকম সময়টা। ওকে। মজার ব্যাপার হচ্ছে যে একটা অ্যাপার্টমেন্টে আমি থাকছি, সেখানে পুরো ঘর খুঁজে আমি কোনো কাগজ কলম পাচ্ছি না। ডিসেন্ট একটা পেপার যেখানে লেখা যায়, কাগজও না কলম না, সাধারণত যেটা হয় যে কলম পাওয়া যায়, কলম পাওয়া যায় না এরকম কিছু, কিন্তু ডিসেন্ট কাগজ এবং কলম কিছুই পাইনি। আচ্ছা। শেষে আমাকে ব্যবহৃত কিছু কাগজের উল্টো পাশে আমাকে লিখতে হয়েছে। তো আমি যখন লেখা শুরু করলাম, লেখার শুরুর আগে আমি শুরু করেছিলাম হচ্ছে যে আপনাদের প্রোগ্রামের যে ধারাটা
হুম, প্রথম দিকে আপনারা সায়েন্স এবং বিভিন্ন ধরনের যে যৌক্তিক দিকগুলো তুলে ধরছেন, হুম। সেইগুলো ছিল, সেগুলো ভালো লাগছিল। কিন্তু পরবর্তীতে টার্ন নিচ্ছিল হচ্ছে গল্প আসলে শেয়ারিং, গল্প না, আসলে মানে প্রথমটা ছিল ঘটনার রাইট। ঘটনার শেয়ারিং গুলোর দিকে। হুম, তো আমি ওই দিকে একটু মনোযোগ দিয়েছি। আচ্ছা। তারপরে একসময় শুরু করলাম আমার অভিজ্ঞতা লেখার শুরু আপনি করলাম। সেদিন কাগজ কলম কিভাবে পেয়েছিলেন আমি পরে? শেষ পর্যন্ত কাঠ পেন্সিল, আমার ছেলের হুম, পেন্সিল হুম, এবং আহ, অল্প কয়েকটা ব্যবহৃত কাগজ, মানে এক হুম, সাইডে লেখা আছে হুম, ইউজ করা হয়েছে, আচ্ছা, ওই ইউজ করা কাগজগুলো আমি মানে ওখানে লিখেছি। আচ্ছা। তো এক সময় আহ, আমি দেখতে পেলাম যে আমি শুনতে পেলাম যে আমার মোবাইলে একটা SMS আসছে। তো আমি সেটা কেয়ার করিনি প্রথমে, হুম, অনেক SMS আসে। তো পরবর্তীতে দ্বিতীয়বার যখন আসলো, তো আমি সাধারণভাবে আমরা দেখি যে কে করেছে। তো ওই SMS সেই এসএমএসটা কোনো কি রিপ্লাই এসএমএস ছিল বা এরকম কিছু? না, আচ্ছা। শুধু একটা ওয়ার্ড হুম, ইংরেজিতে লেখা, হুম, NO, নো। নো। কে পাঠিয়েছিল এটা? এটার কোনো সেন্ডার নেই। এটা কোনো সেন্ডার নাই, কিন্তু আপনার ইনবক্সে চলে আসলো এবং তখন আপনি লিখছিলেন। যখন জি, আপনি ঘটনাটা লিখছিলেন তখন আপনার মোবাইলে কেউ এসএমএস করে জানালো নো, এন ও নো এবং সেটা কোনো সেন্ডার নাই। কোনো সেন্ডার নেই। এবং আপনি নিজেও, আমি যতদূর জানি যে আপনি এই সমস্ত এই আমি ব্যাপারে টেলিকমিউনিকেশনে টেলিকমের সাথে আপনি আছি। আপনি টেলিকমিউনিকেশন আছেন। সুতরাং আপনার এই ব্যাপারটা ভুল হওয়া একেবারেই কোনো সুযোগ নাই। মানে সুযোগ একেবারে নেই আসলে ঠিক না, মানে মানে প্রায় নিয়ার ইম্পসিবল। এক্সাক্টলি, কারণ ব্যাপারটা হচ্ছে এটা খুব সাধারণ একটা ব্যাপার যে সেন্ডার কে আপনি এটা বুঝতে পারবেন না। রাইট। সো এবং পরবর্তীতে আমি অপারেটর যে আছে, হুম, সেখানে আমার কলিগস আছে, এক্স হুম, কলিগ আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে দেখালাম। হুম, তো তারা আমাকে জাস্ট ইগনোর করছে, হচ্ছে যে আমি দুষ্টামি করছি, আচ্ছা, যে জোক করছি, হচ্ছে প্র্যাকটিক্যাল জোক, রাইট। যে আমি কোনোভাবে বানিয়ে সেটাকে ইন করে তাদেরকে দেখাচ্ছি, আচ্ছা। এই ধরনের একটা তার মানে রিপ্লাই। তাদের কাছেও ব্যাপারটা ঠিক বোধগম্য হয়নি আরকি। তার মানে তারাও সরি, বুঝতে পারেনি আসলে যে জি, কি হয়েছে ব্যাপারটা, রাইট? রাইট। কারণ আমি ওকে। কারণটা বলি নাই যে কোথা থেকে এসেছে ভাই, আমি হুম, শুধু তাদেরকে জানতে চেয়েছিলাম যে এই এটার সেন্ডার কি হতে পারে, আচ্ছা, কিন্তু তারা উত্তর দিতে পারেনি। ওকে। আর এর পরবর্তীতে যেটা হয়, সেই হুম, মোবাইলটা সম্পূর্ণ পানিতে পড়ে যায় আর কি, ড্রেনে। কিভাবে সেটা হয়? সেটা হয় হচ্ছে আমি বাইক রাইড করি, হুম, বাইক থেকে আমার উপরের পকেটে ছিল। হুম। তো কোনো একটা ঝাঁকিতে, সেটা কয়েকদিন বৃষ্টি প্রচুর হয়েছে, আপনি তার মানে ওটা রেখে দিয়েছিলেন যে হ্যাঁ, দেখানোর জন্য, দেখানোর যে জন্য। এটা প্রমাণ স্বরূপ। হুম, হুম। কিন্তু সেটা আমি আজ দেখাতে পাচ্ছি না আজকে আপনাদের। ওকে, ওকে। তারপর থেকে আর কি শুরু হলো, প্রবলেম হয়েছিল? হ্যাঁ। তারপর থেকে শুরু হলো আসলে ঘটনাগুলো। তারপরে আমি লেখাগুলো শেষ করলাম, কিন্তু ডিসিশন নিলাম হচ্ছে যে না, আমি সেই লেখাগুলো আহ, কিছু অংশ বাদ দিয়ে হুম, আপনাদের কাছে পৌঁছাবো। আচ্ছা। কিছু অংশ কেন বাদ দিবেন? কারণ ওই নো এর ব্যাপারের জন্য, আচ্ছা, যেহেতু এটা একটু মিস্টিরিয়াস একটা বুঝতে ব্যাপার পেরেছি। হয়ে যাচ্ছে। হুম, হুম, তো ওই অংশগুলো বাদ দিয়ে আমি লেখাটা লিখে তৈরি করে রেখে আমি ঘুমিয়ে গেছি। হুম, তখন অলমোস্ট সকাল হয়ে গেছে, ভোরের আজান দিচ্ছে, হুম, হুম, ইয়েতে ঘুমিয়ে গেছি। তারপরে পরের অনুষ্ঠানে, মানে শুক্রবার ভূত এরকম হয়। রাইট। তো আমি বৃহস্পতিবারে সকালবেলা রওনা দিয়েছি বাসা থেকে, হুম, হুম, ওই পেপারস গুলো নিয়ে। হুম, হুম, পেপারস গুলো নিয়ে রওনা দিয়ে সরাসরি আপনাদের স্টুডিওর আশেপাশে আহ, এসেছি, হুম, হুম। এবং প্রায় ঘন্টা খানেকের মতো আমি বিভিন্ন গলি গলি অলিগলি হুম, হুম। বিভিন্ন জায়গায়, মানে আপনি আমাদের এখানে আসতে চাইছিলেন আসলে। হ্যাঁ, আমার যে উদ্দেশ্য আমাদেরকে ছিল হচ্ছে পেপারগুলো হ্যান্ড ওভার করা, লেখাটা পৌঁছে দেওয়ার লেখাটা জন্য। পৌঁছে দেওয়া। রাইট। কিন্তু কোনোভাবেই আমি আমাদের বুঝতে পারতেছিলাম না যে আমি কি কারণে এসেছি, মানে আপনি জাস্ট ভুলে গেছেন যে কেন যে আমার কেন আপনি আমার উদ্দেশ্যটা গুলশানে কি। এসেছেন বা কেন আপনি আমাদের অফিস খুঁজছেন। না, আমাদের অফিসের কথা আমার অফিসের কথা আমার কিচ্ছু মনেই মনে নেই। নাই। কিন্তু এটা কি আগে কখনো আপনার এরকম হয়েছে যে মাঝে, মাঝে এরকম হয়েছে বা এরকম ভুলে না, যান? আমি বাসা থেকে টার্গেট নিয়ে বেরোচ্ছি একটা জায়গায় সেটা কাজ তো আপনার করার ভুল জন্য। হওয়ার কথা না। এটা সেটাই। ভুল হওয়ার কথা না। আর আমার এখানে মানে সবচেয়ে বড় যে অবাক বিষয়, হুম, যে আমি কোনো কিছু নিয়ে বের হইনি, আমি হুম, শুধু কাগজ নিয়ে বের হয়েছি, সেটা আপনাদের রিসেপশনে রেখে আমি চলে যাব।
ওকে, এটা ছিল আমার ইচ্ছা। বুঝতে পেরেছি। কিন্তু আমি কোনো দিশা পাইনি, তাই আমি একদম ফিরে গেলাম। বুঝতে পারছি। ফিরে যাওয়ার পরে তখন আমার মনে হলো হুম, হুম, যে আমি তো আসলে কাগজগুলো পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিলাম। হুম, হুম। মানে তখন আমি রিয়েলাইজ করতে শুরু করলাম যে আসলে এটা কি হচ্ছে। রাইট। মানে আপনি যখন আমাদের অফিসের এই জায়গাটায় আসলেন বা গুলশানের আশেপাশে ঘুরে গেছেন, আপনার একবারও মনে পড়েনি যে কেন আপনি এসছেন বা কি কারণ? এর পেছনে কোনো কিছু আপনি না, খুঁজে পাননি, খুঁজে রাইট? পাইনি। ওকে। মানে এটা খুবই, খুবই অদ্ভুত টাইপের একটা ব্যাপার। এবং এখনো পর্যন্ত আপনার ওই এসএমএস এর ব্যাপারটা খুব রহস্যজনক। যে কে এসএমএস পাঠিয়েছিল আপনাকে। রাইট। এবং তারপরে আপনি যে আমাদের অফিস খুঁজে পেলেন না, এই পুরো ব্যাপারটাই খুবই রহস্যজনক। হ্যাঁ, এবং রহস্যের শুরুই হচ্ছে এসএমএস দিয়ে। ওকে। তো তারপরে যেটা আমরা করলাম যে ঠিক আছে, ফরগেট অল সরি অল থিংস, হুম, কোনো কিছু শেয়ার করবো না। হুম, তখনই আপনাদের সাথে আমার হলো, যোগাযোগটা হলো। এসএমএস সেন্ড করলাম, সাথে সাথেই রিপ্লাই পেলাম হুম, যে এটা অ্যাকনোলেজ। হুম। এবং মানে যখন আপনি somehow ডিসিশন নিলেন যে আমাদেরকে আসল ঘটনাটা বলবেন না, বলবো না, তখন আপনি দেখলেন যে আপনার এসএমএসটা গেল। গেল এবং আপনার সাথে কমিউনিকেশন আমার হলো। হলো এবং আপনি এখনো নিশ্চয়ই আপনি মানে আমি আমি একদম কিছু ডিটারমাইন্ড হয়ে যে এসেছি যে আপনি আমি বলবেন না। ওই অংশটুকু, যে অংশটুকু আসলে মূল অংশটুকু, ওই ওইটা অংশটুকু আপনি আমি বাদ বলবো দেবেন। না। আজকে আসলে আজকে যেটা হয়েছে, আহ, মানে আমি প্রচন্ড অবাক হয়েছি ব্যাপারটা, যে আমি আজকে 1.5 বছর যাবত একটা বাইক চালাই, হুম, হুম, যেখানে আমি কখনো কিক দিয়ে স্টার্ট করিনি, হুম, হুম। কখনো না। মানে একেবারে কেনার থেকে আজ পর্যন্ত। আচ্ছা। এবং আজকেও চালিয়েছি, সেলফ স্টার্ট হয়েছে, হুম, অনেকবার অনেক জায়গায় গিয়েছি। আমি যখন রওনা দিচ্ছি হুম। এখানে এই রোড দিশে, তখন জাস্ট প্রেস যখন করলাম, কাজ করছে না। ওকে। মানে সেলফ কাজ করছে না, মিনস মানে স্টার্ট হচ্ছে না। আর এরপরে আমি আরেকটু একটু বলি। হুম, আমি কিক দিয়ে স্টার্ট করে আমি চলে এসলাম আপনাদের এখানে, হুম, এবং নিচে আসার পরপরই আমি যখন নামলাম এবং হ্যাঁ। অফিসে নিচতলাতে গ্রাউন্ড ফ্লোরে হুম, সিকিউরিটির সাথে কথা বলছি যে হুম। কিভাবে যেতে হবে, তখনই আপনাদের এই এরিয়ার কারেন্ট চলে গেল, বিদ্যুৎ চলে গেল, আচ্ছা। লিফট বন্ধ হয়ে গেল। ওকে। মানে আমাকে 9 তলায় হেঁটে উঠতে হয়েছে। অলরাইট। মানে আসলে যদি এগুলোকে আমরা একসাথে ফেলি, তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ দাঁড়ায়। হ্যাঁ, মানে আপনার সাথেই বারবার করে এটা হচ্ছে এবং হ্যাঁ। আপনাকে কেউ হয়তো এরকম হতে পারে যে চাচ্ছে না যে উনি এই গল্পগুলো বা এই ঘটনাগুলো আমার সাথে শেয়ার করুন। ওয়েল, আমার আমার যেটা মনে হয় এ ধরনের ঘটনা যেহেতু ঘটছে, সেহেতু এই ব্যাপারটা আজকে আপনি রেডিতে বলেছেন ফাইন, বাট আর কাউকে না বলাই ভালো। জিনিসটা আমার মনে হয় চেপে যাওয়াই ভালো, সিরিয়াসলি। সেটাই। আমরা এই টাইপের অনেক কিছু আমরা এক্সপিরিয়েন্স করি লাইফে, মাঝে মধ্যে মনে হয় যে এই জিনিসটা করা উচিত না, তারপরে আমরা করি। এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের এই ভৌত স্ট্রিমের মধ্যেই হয়েছে এবং আমরা ওটার জন্য পরে আমাদের সাফারও করতে হয়েছে, এরকম জিনিসও হয়েছে। ওকে। সো যেটা বলবো যে হ্যাঁ, আপনি তো মেইন ঘটনাটা বললেন না, ফাইন বলার দরকারও নাই, আমরাও চাই না আপনি বলুন। সবকিছু সবার জানার দরকার নাই এবং আমার মনে হয় জিনিসটা আর কাউকে না বলাই ভালো। জিনিসটা অ্যাভয়েড করেন, জিনিসটা এখানেই শেষ করে দেন আর কি। Healthy Power 24 hour. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুতে চলছে ভূত এফএম এবং আপনাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই দেখতে পাচ্ছি রাস্তায় আছেন এবং অনেকেই যাচ্ছেন এবং অনেকে খুব অদ্ভুত ব্যাপার যে গরু কিনে ফিরছেন। ওকে, সো কোরবানির ঈদ এবং এই ঈদের আগে এই বার্থডে মানে ঈদের খুশি, বার্থডে আনন্দ, আমাদের ফুর্তিতে না একদম একটা উৎসব চলছে, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, যেই এপিসোডে আমরা ঘটনা শুনছিলাম, যে এপিসোডের ঘটনা শুনছিলাম আমরা, সেই এপিসোডে কিন্তু সুমন ভাইও এসেছিলেন। তো আমরা সুমন ভাইকে ওই এপিসোড থেকে মিস করতে চাচ্ছি না। আবারও শুনে আসবো আরো একটা ঘটনা এবং আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। তো এখন ঘটনায় চলে যাই। ঘটনাটা বলার আগে কিছু জিনিস বলা দরকার, যারা জানেন না তাদের জন্য। সেটা হচ্ছে আমাদের ভৌত স্ট্রিম, আমরা যে ইনভেস্টিগেশন গুলো করছি, আমরা এক এক জায়গায় যাচ্ছি, এক এক জিনিস হচ্ছে। সো এগুলো করতে গিয়ে আমাদের একটা ইনভেস্টিগেশন বেশ একটু সিরিয়াস দিকে টার্ন নিয়েছে এবং
আমরা কিছু রেফারেন্স, কিছু ইনফরমেশন আমরা বাইরে থেকে পাচ্ছি, মানে আচ্ছা। দেশের বাইরে থেকে আমাদের কাছে একটা চিঠি এসেছে যে তোমরা এই জায়গায় ইনভেস্টিগেট করছো, আমরা জানি। সো এই জায়গায় এই জিনিসগুলো হয়েছে, আমরা জানি, এই টাইপের জিনিসপত্র। আচ্ছা। সো যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ইউটিউবের ঘটনাটা বলি না। হ্যাঁ। মজার ব্যাপার হচ্ছে যে আমরা কয়েকদিন আগে আমাদের ভৌতিক অনুষ্ঠানটার একটা ট্রেলার, একটা ডেমো ট্রেলার আমরা 5 মিনিটের আমরা ইউটিউবে আপলোড করি, যেটা নিয়ে আমরা সবাই কথা বলছিলাম। এই ট্রেলারটা যখন ইউটিউবে আপলোড করা হয়েছে তখন তো দেশের বাইরে অনেকেই দেখেছে। তো আমার পরিচিত একজন যে কিনা এটা দেখছিল, তো তার অফিসের তার এক কলিগ, সে আমেরিকান, আচ্ছা। সে ওটা দেখে সাথে সাথে বলল যে আমি তো এই ঘটনাটা জানি। ঘটনা মানে ট্রেলারের সামনে একটা নাটক ছিল, একটা ওই যে ওয়াইফটা শুয়ে থাকে আর হাজবেন্ডটা দেয়ালের মধ্যে, বলছে এই ঘটনাটা আমি জানি। আর ওখানে লেখা ছিল সামওয়্যার ইন খুলনা। রাইট। তো আমরা এর আগেও একবার ক্লিয়ার করেছিলাম, আবার বলি যে জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি খুলনায় না, এটা অ্যাকচুয়ালি খুলনার বাইরে একটা ডিস্ট্রিক্টে, খুলনা ডিভিশনে। খুলনা ডিভিশনে, অ্যাকচুয়ালি খুলনা ডিভিশনে অন্য একটা জেলায়। ওকে। এবং ওই ভদ্রলোক ওখান থেকে বলে দিয়েছে এটা তো খুলনায় না, এটা হচ্ছে অমুক জায়গায়। ও মাই গড। তো তখন আমার যে পরিচিত যে ছেলেটা, সে আমাকে কল দিয়েছে, কল দিয়ে বললো যে শোন ভাই, একজন ক্লেম করতেছে এটা খুলনায় না, এটা হচ্ছে অমুক জেলা, এটা কি সত্যি নাকি? সাথে সাথে আমরা তো অবাক হয়ে গেলাম, এটা একটা আমেরিকায় বসে একটা লোকের জানার কথা না। রাইট। তখন আমরা বললাম যে হ্যাঁ, এবং তার সাথে আমরা কথা বলতে চাই সে কিভাবে জানে। তারপর অনেক ঘাটাঘাটি করার পরে আমরা বের হলো যে এই স্পেসিফিক বাসাটায় তার আঙ্কেল, মানে তার এটা হচ্ছে তার মায়ের মানে মামা, আচ্ছা। তার মামা এটা 70s-এ সে এনজিওর হয়ে বাংলাদেশে এসেছিল একটা কাজ করতে। ওকে। সো ওই ভদ্রলোক আবার একটু অন্যরকম, একটু এই টাইপের অ্যাডভেঞ্চারাস টাইপের একটা লোক ছিল। সো সে যেই জেলায় ছিল, যেই জেলায় কাজ করেছিল, ওদের তো মফস্বল টাউন এইসব জায়গায় কাজ করে। সো সে খবর পেয়েছিল যে একটা বাসা আছে, এই বাসাতে নাকি অনেক উল্টোপাল্টা জিনিসপত্র হয়েছে, এই টাইপের হাবি। তখন সে এটা নিয়ে ইনভেস্টিগেট করে, সে নিজের থেকে করার পর সে অনেক ইনফরমেশন বের করতে পারে, যে ইনফরমেশন গুলো এখনো আমরা জানতাম না, আমরা জেনেছি এবারে আমেরিকা যাওয়ার পরে। এগুলো যাওয়ার পরে সে অনেক ইনভেস্টিগেট করার পরে তারপরে সে যাই হোক সে আবার ইয়েতে ব্যাক করে। তারপরে সে ছোটবেলায় এই গল্পগুলো ওই এদের বলতো, যে ভাগ্যে টাগ্যেদের বলতো আর কি, যে এরকম বাংলাদেশ নামে একটা জায়গা আছে, ওখানে আমি গিয়েছিলাম, এই হয়েছে। তো এই গল্পগুলো শুনে ওরা বড় হয়েছে। ওকে। এবং তারপরে হঠাৎ করে একদিন তার কলিগকে দেখে যে ইউটিউবে একটা ভিডিও তাকে দেখাচ্ছে এবং দেখে যে সেম জিনিস। ওকে। এইভাবে মানে কত বড় কোইন্সিডেন্স, এভাবে আমরা অ্যাকচুয়ালি লিঙ্কটা পাই। লিঙ্কটা পাওয়ার পর তারপরে আমি সাকিব জিবরান তিনজন মিলে বসি যে কি করা যায়। তো তখন মোটামুটি ডিসিশন হলো এটা যে আমি যাব, ওরা থাকবে, বিকজ এখানে ভূতের একটা ইস্যু ছিল এখানে, যে হঠাৎ করে আমরা বলে টেলে তারপর সবাই উধাও হয়ে একদম। হয়ে যাই, তখন এটা কেমন লাগে। সো যাব এবং যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি ওই সাইফাই চ্যানেলে যেটা ঘোস্ট হান্টার্স যে অনুষ্ঠানটা, এটা যখন বাংলাদেশে দেখায় হচ্ছে এক্সএনে বোধ হয়। এই ঘোস্ট হান্টার্স যে টিমটা, এই টিমটার সাথে আমাদের আগে যোগাযোগ হয়েছিল, তো এইসব ব্যাপার নিয়ে আমার ইন্টারেস্ট অনেক বেশি ছিল। সো আমরা এর আগের বার যখন গিয়েছিলাম কন্ট্যাক্ট করেছি, ইমেল করেছিলাম। তো ওদের তখন আমি আবার যোগাযোগ করে বললাম যে আমি একটা কাজে আসছি তোমাদের সাথে, আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছিল, যে একটা ইন্টারন্যাশনাল একটা ব্যাপার হয়ে গেছে, মানে বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, মানে এইসব জায়গার মধ্যে কানেকশন একটা ঘটনা নিয়ে। তো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে, তোমাদের সাথে আমি একটু ডিসকাস করতে চাই ব্যাপারটা নিয়ে। ওরা আবার খুব ফ্রেন্ডলি, খুব নাইস, বলো যে ইউর মোস্ট ওয়েলকাম, তুমি যে কোনো সময় আসতে পারো, কোনো অসুবিধা নাই। তারপর তো আমি গেলাম, যাওয়ার পরে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে ঘোস্ট হান্টার্সে 1.5-2 বছর আগে একটা এপিসোড দেখিয়েছিল ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা লিউনাটিক অ্যাসাইলাম আছে, মানে আমরা যেটাকে পাগলাগারদ বলি আর কি। তো ওই এটা 1850 সাল বা ওরকম কোন একটা সময় করা, অনেক পুরনো একটা ক্যাসেল টাইপের বিশাল বড় একটা জায়গা, ওয়েস্ট ভার্জিনিয়ার একটা গ্রামের দিকে। সো ওই লুনাটিক অ্যাসাইলামের উপরে তারা একবার ইনভেস্টিগেশনের জন্য একটা এপিসোড করেছিল, ইনভেস্টিগেট করতে গিয়েছিল, এবং ওখানে অনেক কিছু হয়, এবং তারা তারপরে ঘোষণা দেয় অফিসিয়ালি যে দিস প্লেস ইজ হন্টেড। এটা হচ্ছে 1.5 বছর আগে। তো ঘোস্ট হান্টার্সের একটা মজার ব্যাপার আছে, তারা মাঝে মধ্যে একই জায়গায় আবার যায়, আবার আরো ফার্দার কিছু ইনভেস্টিগেশনের কারণে। তা আমার লাকটা তো ভালো, আমি যখন যাচ্ছি তখন তারা ওখানে যাওয়ার প্ল্যান। ওকে। এবং ওরা তখন বললো যে আমরা একটা জায়গায় যাচ্ছি, তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ওকে। সো আমি তো খুবই খুশি, মানে এই চান্স তো হারানো যায় না। সেটাই। তা ওরা ধরে নিয়েছিল যে আমরা অ্যাটলিস্ট 2 জন আসবো, তা আমি একা গিয়েছি। তখন ওরা আবার আমাদের সাথে কথা বলো, তোমরা বাংলাদেশ থেকে, হ্যাঁ তোমাদের ইয়ে দেখেছি, মানে ওরা আবার আমাদের সম্বন্ধে খোঁজ খবরও নেয়। ঠিকই ইউটিউবে গিয়ে তারাও ট্রেলার টেলার দেখছে, তারা খুব ইমপ্রেস, মানে আমি খুব খুশি ছিলাম, মানে আমি এত এক্সাইটেড ছিলাম, আমি কল দিয়ে সাকিব জিবরানের বলতেছি ওরা বহুত নাম জানে, ওরা আমাদের ট্রেলার দেখছে, এই হাবি জাবি এগুলো নিয়ে।
এনিওয়ে তারপরে আমার ওখানে আমার একটা ছোট ভাই ছিল ক্লোজ ফ্রেন্ড, তো ওকে বললাম যে এরকম দুজন যেতে পারবে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। তখন বললো যে ঠিক আছে। আর আরেকটা কারণ ছিল ওর গাড়ি আছে, তো আমি ভার্জিনিয়াতে যাওয়ার পরে ছোট ভাইকে নিয়ে রাজকারণ বের হয়ে যায়। ভার্জিনিয়া না, তমালের সাথে আমার খুব ভালো কথা। তো ভার্জিনিয়া থেকে পরিচয়টা দিয়ে দেন, তমাল যে আর্টসেলের অরিজিনাল ড্রামার। আচ্ছা, আর্টসেলের প্রথম সাজু আসার আগে যে ড্রামার ছিল, তান্ত্রিক নামে ছিল তখন, ওই ড্রামার সে এখন ভার্জিনিয়াতে থাকে, তার খুব ভালো একটা ব্যান্ডও আছে। এনিওয়েজ, পরে আমি আর পুরো ভার্জিনিয়া থেকে ভার্জিনিয়া রাইড মানে রোড ট্রিপ আমরা গেলাম। যাওয়ার পরে প্রথমে যখন ওই ক্যাসল মানে ওই অ্যাসালামটাতে ঢুকছি, বাই দ্য ওয়ে 1850 না কততে এই অ্যাসালামটা হয়েছিল। আচ্ছা এটা অনেক বছর হয়ে গেছে বন্ধ। বন্ধ হওয়ার কারণ হচ্ছে ওখানে 200-র উপরে মানুষ মারা গেছে, আচ্ছা শোনা কথা আর কি। কিন্তু 3জন মানুষ মার্ডার হয়েছে ওখানে। ওখানে কিছু ক্রিমিনালি ইনসেইন মানুষজনদের রাখা হতো, যারা মানে ক্রিমিনালি ইনসেইন, এত পাগল যে খুন খারাপ কাজ করে আর কি। তো ওরকম একজন দুটো মানুষকে মেরে ফেলছিল, আরো অনেক কাহিনী ওকে হয়েছে আর কি। তারপরে এটা একটা সময় বন্ধ করে দেওয়া হয়, কারণ এখানে নাকি অনেক উল্টাপাল্টা জিনিস হয়, তো মানুষজন এখানে যায় না। এটা পুরো অ্যাবান্ডেন্ড একটা প্লেস, এবং অ্যাসাইলামটা বিশাল বিশাল, মানে বলতে আমি বলবো এত বড়, মানে বিশাল, মানে সংসদ ভবনের মতো? মানে হ্যাঁ এক্স্যাক্টলি ওই ধরনের ক্যাসল টাইপের একটা জিনিস আর কি। আচ্ছা। মানে প্যাসেজ গুলো বিশাল লম্বা, মানে প্যাসেজের এক সাইড থেকে দাঁড়ালে একটা লাস্ট মাথা দেখা যায় না, এত দূরে, আর এমনি অন্ধকার আরো তো দেখা যায় না। সো হিউজ 4 তলা একটা বিল্ডিং। তো ওখানে গেলাম, যাবার পরে ওইটা দেখেই তমাল যে আমার সাথে গেছিল সে বলে, শোন ভাই খবর আছে, কিন্তু এটা কিন্তু দেখতেই কেমন লাগতেছে দেখেন। আমি বললাম যে হ্যাঁ খুব ইন্টারেস্টিং হবে, এটা জোস। যাই হোক আমরা গেলাম, যাওয়ার পরে এখানে আছি আমরা 2 দিন ছিলাম, 2 রাত ছিলাম এখানে। আচ্ছা সো গোসেন্টার ওরা খুবই ফ্রেন্ডলি। ওখানে ট্যাঙ্গো ছিল, স্টিভ ছিল, এমি ছিল, এরা সবাই ছিল। তো ওদের সাথে মানে কথাবার্তা হলো। আমরা 2টা টিমে ভাগ হলাম, হওয়ার পরে আমরা এদিক সেদিক যাচ্ছি। 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। সো ফার্স্ট ফ্লোরে যখন গেলাম, ফার্স্ট ফ্লোরে আবার বিল্ডিং কিন্তু কয়েকটা, একটা বিল্ডিং না, 3টে বিল্ডিং মিলে মানে ইয়েটা মানে পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাসের মতন একটা ব্যাপার আর কি। হ্যাঁ, কিন্তু অ্যাবান্ডেন্ট এবং পুরা ময়লা ভাঙাচোরা, কোনো ইলেকট্রিসিটি নাই। ইভেন এরকম কিছু প্লেস আছে যেখানে যাওয়া যায় না, ওখানে আটকানো, বিকজ ওখানে কি দেয়াল টেল ভেঙে পড়তে পারে, মানে রিস্ক ফ্যাক্টর আছে অনেক আগের অনেক আগের আর কি। হ্যাঁ, সো 1850 মানে তো বোঝা অনেক যাচ্ছে অনেক আগের। কত আগের। সো ফার্স্ট ফ্লোরে আমরা এই বিল্ডিং এ ঘুরলাম, এই বিল্ডিং এ ঘুরলাম, তেমন খুব ইন্টারেস্টিং কিছু লাগছে না আমার কাছে। খুব প্রথম দিকে খুব বোরিং লাগছিল, যে আমার কাছে তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ঘোষেন্দ্রের সাথে ঘুরতেছি, মজা লাগছে। এটি ছিল একটা ব্যাপার। করতে করতে একটা রুমে গেলাম, একটা রুমে গিয়ে একটুখানি মানে একটা উইয়ার্ড একটা ফিলিং হচ্ছিল যে সামথিং ইজ রং, এরকম একটা ব্যাপার। তারপরে আবার চিন্তা করলাম যে আসলে এগুলো তো আমরা মানে আগে প্ল্যান মানে চিন্তা করে এসেছি একটা কিছু রং থাকবে, সেটাই। যে কারণে হয়তো হচ্ছে, এটা হয়তো সিরিয়াস কিছু না। তো ফার্স্ট ফ্লোরের ব্যাপারটা অতটা পাত্তা দিইনি। এরপরে গেলাম সেকেন্ড ফ্লোরে। ওকে সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে যখন ঘোরাঘুরি করছি, সেটা হচ্ছে খুব বোরিং, মানে এতই বোরিং যে একটা বড় একটা বিশাল বারান্দা ছিল, আমি বারান্দা থেকে আমি সিগারেট খাচ্ছি, যে ধর এগুলো করে কি হবে, এটা আর কি। এই করতে করতে হঠাৎ করে ট্যাঙ্গো একজন আছে ওই যে আগে একসময় ম্যাজিশিয়ান ছিল, এখন ঘোস্ট হান্টিং করে, আচ্ছা, খুব ওকে। মজার পাবলিক। তো ট্যাঙ্গো এসে বলতেছে, তুমি কি লিলির রুমে গেছো? আমি বললাম যে লিলির রুম এটা কি? তখন বললো যে আচ্ছা তোমাকে এটা বলা হয় নাই, লিলি নামে একটা মেয়ে এইখানে এই অ্যাসালামে ছিল, মেন্টালি ইয়ে ছিল আর কি। তো ও একটা রুমে থাকতো। তারপরে লিলির যখন 9 বছর বয়স, সে ওখানেই মারা যায়। আচ্ছা 9 বছর বয়সে। এবং তারপর থেকে অনেকেই লিলির রুমে নাকি ইউজুয়ালি মেয়েরা গেলে, মহিলারা বা বাচ্চা মেয়েরা গেলে নাকি লিলিকে মাঝে মধ্যে দেখে। লিলি নাকি ওখানে খেলে, বল আছে ওখানে, পুতুল টুতুল এগুলো নাকি নড়াচড়া হয়। অনেকে নাকি দেখেছো একটা বাচ্চা একটা মেয়ে হাঁটাহাঁটি করছে। খুবই ইন্টারেস্টিং জায়গা, এবং ওখানে নাকি খুবই মানে প্রায় নাকি উল্টাপাল্টা জিনিসপত্র হয়। লাস্ট টাইম নাকি হোস্টেন্টার্সের ওরা হয়েছিল, ওই এপিসোডটা আমি দেখিনি, তো আমি জানতাম না। তো আমি বললাম যে না, এটা তো হয়, এটা তো শুনি নাই, তাহলে এখানে যাবো। তো এটা কোথায়? এটা আবার 1 তলায়। তো 2 তলা থেকে তখন আমরা 1 তলায় নামছি, এবং সিঁড়িগুলো খুব মানে সিঁড়িগুলো দেখলেই মনে হয় কি যে আমি এটা কোথায় আসছি, মানে কেমন জানি মানে উইয়ার্ড লাগে আর কি। পুরো মুভি সেটের মতো। হ্যাঁ মানে হরর। হ্যাঁ আসলে এক্স্যাক্টলি হরর মুভি সেট। আমি এগুলো সাকিব দিন বলতেছিলাম যে মানে কোন একটা হরর মুভি শুট করতে গেলে কোনো স্টেজ বানাতে হবে না, ওখানে গেলেই চলবে। এটা এত ইন্টারেস্টিং একটা জায়গা। আচ্ছা তা 1 তলায় নামছি, গিয়ে রুমের মধ্যে গেলাম। ওকে, আমার ঘোস্ট হান্টারের সাথে প্রথম সবচেয়ে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বলি। রুমের মধ্যে আমরা বিশাল বড় একটা রুম, রুমের মধ্যে একটা ছোট একটা বক্সের মতন রাখা, সিন্দুক টাইপের একটা বক্স, ওখানে কিছু পুতুল টুতুল রাখা, কিছু বলটল রাখা, এগুলো এখনো রয়ে গেছে ওখানে ওরকম ভাবে রাখা। তা
এই বলটল এগুলো পুরান হয়ে গেলে বা কিছু হইলে তখন তারা আবার নাকি নতুন বলটল কিনে এনে আবার এখানে রেখে দেয়। আচ্ছা। হ্যাঁ, লিলির জন্য অনেকে নাকি দিয়ে যায় বলটল এগুলো, ওখানে অনেকে অনেক কিছু বিশ্বাস করে, সো আচ্ছা। ওরা কিনে টেনে রেখে যায়, সো অনেক খেলনা এখানে। রুমটার মধ্যে কোনো মানে পুরো বিল্ডিং এ তো কোনো ইলেকট্রিসিটি নাই, সবকিছু বন্ধ। তো আমরা রুমটা বিশাল বড় একটা রুম, আমরা বসে আছি। আমরা তখন যেটা করলাম যে আমরা ওইখানে ছিলাম 5 জন, 5 জন 5 কোনায় বসলাম, মানে গোল করে আমরা বসলাম, মাঝখানে বিশাল বড় ফাঁকা জায়গা, মাটিতে বসে বললাম, বসে একটা বল নিয়ে সে বসে বসে খেলা দেয় আর কি। মানে আমি এখান থেকে একটা বলটা আছে, আমি তোমাকে দিচ্ছি, আমরা মাটিতে বসা, বলটা গড়িয়ে গড়িয়ে তোমার দিকে যাচ্ছে, তোমাকে যাওয়ার পর তুমি মনে করো দিলা সাকিবকে, সাকিব তোমার লেফট সাইডে, তুমি আবার বলটা গড়িয়ে গড়িয়ে লেফটে গেল, এইভাবে আসতেছে যেতেছে, ক্রিস ক্রস খেলা হচ্ছে আর কি। এগুলো হচ্ছে। আর এর মধ্যে ওই এইমি যে মেয়েটা, এইমি ঘোস্ট হান্টার্সের, সে হঠাৎ করে কথা বলা শুরু করলো। সে বললো কি যে লিলি তুমি যদি এখানে থাকো, মানে ওর কথাবার্তা হচ্ছে এরকম, তুমি যদি এখানে থাকো কাম জয়েন আস, আমাদের সাথে খেলো। আমি বলতেছি কি ব্যাপার, ডিরেক্টলি লিলি দিবলা ডাকতেছে, কি আসবে নাকি, মামার বাড়ি নাকি এটা, যে বললাম আসো খেলো, তা সে খেলবে। তা তখনও আমি কিন্তু বিরক্ত, আমি মনে মনে বলতেছি যে আচ্ছা ঘোস্ট হান্টার্সের সাথে ছবিটা এবং তুললে- তখন নিশ্চয়ই মনে হতো যে এর চাইতে অনেক বেশি কিছু আমরা দেখেছি। হ্যাঁ, because আমরা 1.5 বছর অনেক অনেক কিছু, হ্যাঁ, experience সেটাই। আছে। সুমন ভাই তো ছোটখাটো অনেক জিনিস মিস করতেছে। সুমন ভাই এখানে গিয়েই প্রথমে আমাদের যেটা গতকালকে সুমন ভাই ফ্রেশ যে গল্প বলছিল যে একতলা প্রথমে প্রচন্ড বোরিং লাগছে সুমন ভাইয়ের, তা দুতলায় গিয়ে দেখছে এটা আরো বোরিং। তখন সুমন ভাই কোথাকে বলছে ধুর এখানে কিছু নাই। তখন ওরা বলছে যে মানে সুমন ভাই বলছে হ্যাঁ নাই, মানে হাউ ডু ইউ নো, তোমার কোনো পাওয়ার টাওয়ার আছে নাকি? আচ্ছা। ও তোমাকে কি কোনো সুপার পাওয়ার আছে আমারে বলতে? আমি বলছি না সুপার পাওয়ার নাই, বাট আমি অ্যাটলিস্ট বুঝতে পারি কোথাও যদি কোনো রকম ইমব্যালেন্স থাকে কোনো কিছুতে, আমি এটা বুঝতে পারি। ওরা আবার এটা খুব খুশি যে হ্যাঁ, মানে এই টাইপের জিনিসপত্র, মানে আমি বলতেছি কি ব্যাপার, আমরা না আসছি ঘোস্ট হান্টার্সের কাছে, ঘোস্ট হান্টার্স তো আমাদের কাছে আসে না, এটা কেন, মানে ইয়ে লাগছিল আর কি। এনিওয়েজ, ঘটনা যেটা সেটা হচ্ছে যে ফার্স্ট এনকাউন্টার আমরা খেলছি, মানে বল নিয়ে খেলা আর কি, ঢিল দিয়ে মানে গড়িয়ে গড়িয়ে বলটা তোমার দিকে পাঠালাম, এরকম একদম। আসে যাচ্ছে। এক সময় ওই সেট থেকে কে বলটা মেরেছিল আমার ঠিক মনে নেই, একই সময় একই জনের নাম বলতেছি, বাট কেউ একজন বলটা মারছে আমার কাছে, সো বলটা সে আমার দিকে আসছে, হ্যাঁ, সোজা গড়িয়ে গড়িয়ে সোজা বলটা আসছে। হাফ ওয়েতে মানে বলটা ঠিক রুমের মাঝামাঝি আসার পরে, হাফ ওয়েতে আসার পরে সাথে সাথে বলটা ডান দিকে টার্ন নেয়। আচ্ছা। মানে হাফ ওয়ে আসার পর বলটা ডান দিকে যাওয়া শুরু করলো, একেবারে আমার চোখের সামনে জিনিসটা, মানে আমি হঠাৎ করে বললাম যে হোয়াট দ্য হেল, মানে এটা কি হচ্ছে, বলটা তো সোজা, মানে ফিজিক্স তো বলে সোজা বলটা আমার দিকে আসবে, একদম। এবং এখানে কোনো ঢালু জায়গা নাই, কিছু নাই, স্লোপের মতো কিছু নাই। slope নেই, নট যে খোলা জায়গায় আমরা মাঠের মধ্যে খেলছি, বাতাস, বাতাস, হ্যাঁ, সেটাই। মানে একটা বন্ধ একটা ঘরের মধ্যে। আর ফ্লোরের স্লোপ থাকলে বল আস্তে আস্তে ঘুরে হ্যাঁ, মানে হ্যাঁ। একটা স্লো কার্ভ হয়ে সেটাই, যায়, মানে ধাম সেটা করে। ওই স্লোপ টোপের এক্সপ্লেনেশন এগুলো তো মনে মনে কয়েক মাইক্রো সেকেন্ডে চিন্তা করছি, কিন্তু করার পরে আমি বলছি এটা কি হচ্ছে, বলটা ডান দিকে যাওয়া শুরু করলো, এবং বলটা ডান দিকে যেতে যেতে অনেক দূর চলে গেল, বলটা পুরো রুমের লাস্ট মাথে চলে গেল, এবং বিলিভ মি লাস্ট মাথে গিয়ে বলটা থেমে গেল, থেমে আবার বলটা ব্যাক করা শুরু করলো, মানে 1 সেকেন্ডের জন্য থেমেই বলটা আবার ব্যাক করে আবার আসছে, আস্তে আস্তে ঠিক যেখানে সে টার্নটা করেছে ওই জায়গাটাও ক্রস করলো, ক্রস করতে করতে এই বলটা কিন্তু আমার ডান দিকে গিয়েছিল সময়, হ্যাঁ, মানে যে মেরেছিল তার লেফটে, আমার ডান, আমার ডান থেকে বলটা যেতে যেতে আমার চোখের সামনে দিয়ে দেখলাম আমাকে ক্রস করলো, করতে করতে বাম দিকে চলে গেল, বাম দিকে আরো সে কত 10 ফিটের মতন গেল, বলটা 10 ফিটের মতন যাওয়ার পরে বলটা ওখানে ঘুরলো, মানে ক্লকওয়াইজ বলটা একটা ছোট একটা সার্কেলে ক্লকওয়াইজ বলটা ঘুরলো, একবার ঘুরলো, দুইবার ঘুরলো, সেকেন্ড টাইম ঘুরে বলটা থেমে গেল, এবং থামার পরে বলটা দুইবার কাঁপলো, মানে শেক করলো হালকা, মানে কেউ হাত দিয়ে নাড়ছে হ্যাঁ, এরকম। এইরকম একটা মানে কেঁপে বলটা থেমে গেল। এটা অ্যাকচুয়ালি আমি মুখে বলছি, মানুষজন কতখানি বুঝতে পারছে আমি জানি না, বাট আমার চোখের সামনে আমি দেখেছি একটা বল গড়িয়ে গড়িয়ে আমার সামনে আস্তে আস্তে হঠাৎ করে বলটা আমার ডান দিকে টার্ন নিল, অনেক দূর গেল, আবার ব্যাক করে আমাকে ক্রস করে আরো বাম দিকে চলে গেল, গিয়ে বলটা ক্লকওয়াইজ দুইবার ঘুরলো, ঘুরে বলটা থেমে গেল, দুবার কাঁপলো, বলটা থেমে গেল। এবং এই জিনিসটা দেখার পরে এবং তখন দেখলাম কি যে ঘোস্ট হান্টার্স ওরা খুব খুশি, as if মানে লিলি আসছে খেলতে, ওরকম মজা, মানে এটাই তো হওয়ার কথা। আর আমি বলছি what the hell, এটা কি হচ্ছে, এই জিনিসটা হওয়ার কথা না, এটা কেন হবে, মানে একটা রুমের মধ্যে এটা হবে কেন। আমি অনেকক্ষণ ধরে বসে আছি, ওরা খুব খুশি, কিছুক্ষণ থাকলো, এটাই, তারপর আর কিছু হয় নাই, ওরা উঠে চলে গেল। ওরা উঠে যখন চলে যাচ্ছে তখন আমার সাথে তখন ছিল, সে বলে যে সঙ্গে চলেন, আমি বললাম যে না আমি যাবো না, আমি একটুক্ষণ আসি। আমার একটু সন্দেহ হচ্ছে, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমার চোখের সামনে এই টাইপের জিনিসপত্র, আর ওরা হাসতে খেলতে খেলতে চলে গেল, তো এটা কিভাবে পসিবল। কারণ আমরা ঢাকায় মানে বাংলাদেশে যখন এই টাইপের জিনিসপত্র হয় এবং হয়েছেও, তখন আমরা ঝাঁপিয়ে পড়ে আসে না লাইট টাইট নিয়ে, মানে কেমনে আমরা মানে কিছু একটা হইলে আমরা দৌড়ে সেখানে যাই, আমরা ইনভেস্টিগেট করি, চিল্লাচিল্লি, মানে একটা জিনিস হইতেছে, এটা রেকর্ড হচ্ছে না কিছু, আর ওদের ব্যাপার হচ্ছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে দারুণ হয়েছে বলে তালে নিয়ে চলে গেল। হ্যাঁ, মানে এই টাইপের একটা ব্যাপার আর কি। সো
ওরা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমি যেটা করলাম, আমি সাথে সাথে আমার টর্চ বের করে আমি ফ্লোর দেখা শুরু করলাম, যেখানে আচ্ছা। এসে বলটা ডান দিকে টার্ন করেছে ওই জায়গাটাতে গেলাম, ওই জায়গায় ছবি তুললাম, মানে হাত দিয়ে ধরে ঘষে দেখলাম, মানে আমি বের করার চেষ্টা করছি যে কিছু একটা আছে, কিছু একটা ব্যাপার আছে, বলটা এভাবে ঘুরতে পারে না। বলটা নিয়ে বলটাকে অনেকক্ষণ ঝাঁকালাম, অনেকক্ষণ ধরে, মানে প্রায় আমি ওখানে বোধহয় 10-12 মিনিট আমি নষ্ট করেছি বল আর এই ফ্লোরের পিছনে খোঁজাখুঁজি করে। মানে ট্রাস্ট মি, আমি কিচ্ছু পাইনি, আমি এরকম কোনো কিছু পাই নাই যে বলটা রিক করা বা রিমোট হুম। কন্ট্রোল বা ম্যাগনেটিক কিছু দেওয়া, আমি কোনো কিছু পাইনি, এবং বলটা এরকম অবস্থা। এটা হওয়ার পরে আমি তখন ওখানে চলে আসলাম, আসার পরে তখনও কিন্তু আমার মধ্যে একটা যে এটা আছে, ঠিক আছে, বলটা কোনোভাবে ঘুরছে, এটা কোনো ব্যাপার না বলে আবার আমরা গেলাম দোতলায়। দোতলায় গিয়ে ঘুরে ঘুরলাম ওই দোতলা। না সুমন ভাই, জাস্ট একটা ইন্টারাপ্ট করি, এগুলো যখন হচ্ছিল তখন ডিড ইউ ফিল এনিথিং? হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করতে না না, চাচ্ছিলাম আমি যে আমার আমার কথা হচ্ছে এটাই, যে বলটা যখন এগুলো হচ্ছে আমি কিন্তু কিছু ফিল করিনি। ও হ্যাঁ, আচ্ছা। আমি যদি তখন ফিল করতাম তাহলে কিন্তু আমি প্রথমেই বিলিভ করে নিতাম যে হ্যাঁ সামথিং ইজ রং। আমি কিছু ফিল করতেছি না, কিন্তু এটা হচ্ছে কেন? ওকে। সো এইসব জিনিসপত্র গেলাম আমি দোতলায়। দোতলায় তো আবার সেম সেম বোরিং জিনিসপত্র হচ্ছে। দোতলার পরে দোতলাতে তখন আমরা ছিলাম, দোতলা থেকে না একতলায় নেমেছিলাম, রাইট? সো একতলা থেকে আবার দোতলায় গিয়ে দোতলা থেকে চলে গেলাম 3 তলায়। এটা হচ্ছে 4 তলা একটা বিল্ডিং আর কি। হ্যাঁ, 3 তলায় গেলাম। 3 তলায় যাওয়ার পরে প্যাসেজের ওখানে আছি, প্যাসেজের ওখানে আছি। তো ওখানে বসে বসে থাকা অবস্থাতে হঠাৎ করে ওই এইমি, সে বললো যে আমরা এখানে একটু বসি। এই সে একটা ইকুইপমেন্ট বার করলো, এটা একটা লেজার ব্রিড ইকুইপমেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট। এটার থেকে চারিদিকে লেজার মারে, একটা রে না, আচ্ছা, অনেকগুলো ক্রস আচ্ছা। ক্রস ক্রস। সো পুরো রুমটা একটা ক্রস, একটা লেজার শেপ হয়ে গেল আর কি। গ্রিড হয়ে যায়, একটা গ্রিড হয়ে যায়, একটা লেজার একটা গ্রিড হয়ে যায়, এটা অনেক দূর পর্যন্ত যায়। হুম। প্যাসেজটা তো অনেক লম্বা, পুরো প্যাসেজ লেজার গ্রিড। ওরকম একটা অবস্থা থাকার সময় তখন আমাকে আর বলতেছে যে এটা হচ্ছে লেজার গ্রিড, এটা নতুন একটা জিনিস, এটা আমরা ঘোস্ট হান্টার ইদানিং ইউজ করছি। এবং সে বললো যে এটা তোমাদের একটা দরকার, তোমাদের একটা দিব। বাই দ্য ওয়ে, এই জিনিসটা আমাকে তারা দিয়েছে পরে Ghost আচ্ছা, Hunters থেকে, okay. আমরা নিয়েছি। এনিওয়েজ, Thank এটা you, আমরা Ghost Hunter. তো এটা আমরা নেক্সট ইয়ার ইউজ করবো, মানে ইনভেস্টিগেশন। এনিওয়েজ, লেজার গ্রিডটা দিল, দেওয়ার পর বললো যে এই লেজার গ্রিডটা দেওয়ার কারণ হচ্ছে সব দেয়ালে লেজার মারা এখন, রাইট? হুম। সো এর মাঝখানে দিয়ে কেউ যদি হেঁটে যায় তাহলে কিন্তু লেজারটা দেয়ালে পড়বে না, ওর গায়ে পড়বে। গায়ে পড়া, হ্যাঁ। সো যখন দেয়ালে পড়ছে 10 ফিট দূরে, আর যখন 1 ফিট সামনে কারো গায়ে পড়ছে, লেজারের লাইনটা কিন্তু একটু সরে যাবে। সো আমরা যদি লাইনের দিকে খুব মনোযোগ দিয়ে তাকাই। তাকায় থাকি, কখনো যদি দেখি লাইন একটু সরছে, তার মানে কিছু একটা যাচ্ছে, হুম, হুম। মানে মেটাল সলিড কোনো মেটাল মানে আচ্ছা। সলিড কোনো একটা কিছু যাচ্ছে। আর যদি হাফ সলিড হাফ এক্স্যাক্টলি, একটা কিছু যায়, তখন জিনিসটা কাঁপে। তো ধোঁয়াটা ছাড়লে, একটা লেজারের মধ্যে যদি আমরা ধোঁয়া দিই, তখন কিন্তু ধোঁয়াটা কাঁপতে থাকে, ধোঁয়াটা লেজারটা কাঁপতে কাঁপে। থাকে, হ্যাঁ। সো এই জিনিসটা হয়। সো প্রথমে তারা এটা করলো, করার পরে তারা 2টা ইয়ে দিল, টর্চ লাইট রাখলো এখানে। ওকে। 2টা টর্চ লাইট সোজাসুজি, ওই টর্চ লাইটের মুখটা হচ্ছে সিলিং এর দিকে ফেস করা। আপনি একটু পিছন থেকে আসেন, আপনি আমাদের কিন্তু কালকে বলছিলেন যে ঢেকেই সাইজ হয়ে গেছিলেন। না না, ওটা তুমি ভুল বলছো, ওটা 4 ও তলা। আচ্ছা, সরি তুমি আমি বলে ফেলছি। হ্যাঁ, সো ওরকম লেজার রাখা। তো 2টা কি বলে টর্চ লাইট তারা মাটির মধ্যে রাখলো লম্বালম্বি, মানে টর্চ লাইটের মুখটা হচ্ছে, মানে আলোটা হচ্ছে থেকে যদি আলোটা বের হবে সেটা হচ্ছে Feeling ফিলিং এর এ, মানে দিকে। ফিলিং এ ফোকাসটা পড়বে আর ফিলিং কি। এ ফোকাসটা পড়বে। এইভাবে 2টা টর্চ লাইট পাশাপাশি রাখলো। হুম। আমি বললাম যে এখন কি করতেছো এটা? তখন বললো যে এই লেজার গ্রিড এর মাঝখানে টর্চ লাইট। সো আমরা এখন স্পিরিটদের কনভিন্স করার চেষ্টা করবো তারা যাতে এই টর্চ লাইট গুলো অন করে। আরো কিছু জিনিসপত্র রাখছে আর কি, যে এগুলো যাতে অন অফ করে, কিছু একটা করে। আচ্ছা, এবং এটা করার সময় আমরা লেজার গ্রিড আমরা কিছু ধরা পড়ে নাকি ওটা দেখবো। আচ্ছা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ফাইন। আর আমি মনে মনে বলি ইয়া রাইট, তোমরা বললে আর এসে টর্চ লাইট জ্বালাই দিল, তোমার চাকর তো। Anyway, মানে ওই বলের ব্যাপারটা তো ওই যেটা হয় আর কি, যে কিছু ফিল যদি আমি করতে না পারি, আমি ওই জিনিসটা বিলিভ করতে চাই না। তো আমি এখনো কিছু ফিল করতে পারতেছি না, তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, ফাইন। তোরা রাখলো, রাখার সাথে সাথে তখন আমার বললো তোমার একটা টর্চ লাইট আছে না? আমি বললাম হ্যাঁ, আমার একটা টর্চ আছে, ম্যাক লাইট। বলে এটা দাও, বলে ওটা দিলাম, ওটা তার পাশে রাখলো, পাশাপাশি 3টা টর্চ লাইট খাড়া করে রাখলো। তারা টর্চ লাইট 3টা রেখা বসলো, বসে তারপরে এই গল্প বলা শুরু করলো। মানে সে মাঝে মধ্যে কথা বলে যে তোমরা যদি এখানে কেউ থাকো, আমাদের কথা যদি শোনো, তাহলে তোমরা এখানে আসো, যে টর্চ লাইট রাখা আছে, লেজার বিট রাখা আছে, তোমরা একটা কিছু নাড়াও, একটা কিছু করো, সো দ্যাট আমরা বুঝতে পারি যে তোমরা এখানে আছো। এবং তারপর আবার এই কথা বলে যে উই মিন নো হার্ম, মানে আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আমরা তোমার ফ্রেন্ড, তোমরা আসো। মানে আমি বলছি যে আমরা যখন এখানে করি, আমরা উল্টা আমরা মানে আমরা বোঝানোর মানে
মানে উল্টা করি আর কি। ওরা আমরা আমরা চাই যে এখানে না থাকুক বা চলে যাক এখান না না থেকে। চলে যাক না, মানে আসো, হ্যাঁ, হ্যাঁ। বাট মানে এরা বলতেছে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আর উল্টা আমাদের ভয় পাওয়ার কিছু নেই, এটা কেমন কথা? সেটাই। So আমার কাছে ওদের টেকনিকটা অন্যরকম, মানে কিন্তু আবার ইন্টারেস্টিং। মানে মানুষই বলছে যে মানুষকে ভয় পাওয়ার হ্যাঁ, কিছু মানে নাই। ভয়কে বলছে যে আমাদের ভয় পেও না, আসো, কোনো অসুবিধা সেটাই। নেই। আর উল্টা দিকে আমরা বলি যে ভূত করে যে ভাই আমাকে ভয় দেখিও না। হ্যাঁ ওইটাই আর কি। তো এনিওয়েজ তারা এরকম করতেছে এবং না, আমরা স্লাইটলি এগ্রেসিভ, আমাদের সাহস থাকলে ওই টাইপের আমরা একটু বলি হ্যাঁ সাহস থাকলে, মানে আমরা একটু এগ্রেসিভ, মানে আমরা একটু বাজে ব্যবহার করি। এই জন্যই বোধহয় আমাদের প্যারাটা না মানে প্যারাটারা জানি না, বাট এই ব্যাপারটা নিয়ে আলাপ করতেছিলাম ওদের সাথে। ওরা বললো যে হ্যাঁ। কখনই এই জিনিসটা করো না, মানে ওদের খ্যাপানোর তোমার দরকার নেই, তোমার হুম। খ্যাপানোর দরকার নেই, তুমি ফ্রেন্ডলি ভাবে ওইভাবে তুমি যদি কথা বলো, যদি গুড স্পিরিট হয় তাহলে ও আসবেই, এসে তোমাদের দেখা দিবে যে হ্যাঁ আমরা আসি। তোমাদের তো এই জিনিসটা রেকর্ড করা, ডকুমেন্ট করা দরকার, ডকুমেন্ট তোমরা এমনি করতে পারবে, চাপায় দিলে কি দরকার, মানে এটা খারাপ দেখায়। যেমন আরেকটা চ্যানেল আছে, আরেকটা অনুষ্ঠান আছে গোস্ট অ্যাডভেঞ্চার্স। আচ্ছা গোস্ট অ্যাডভেঞ্চার্স প্র্যাকটিসটা চন্দ, ওরা খুব হ্যাঁ অকথ্য ভাষায় গালাগালি করে, আচ্ছা। ওগুলো পরে কিন্তু কাইটা দেয়, ওগুলো সব টিভিতে দেখেন। ওরা জঘন্য কথাবার্তা বলে আর সবগুলার মানে মেজাজ খারাপ করা যায়, তারপরে হুম। দৌড়ানি খায় আবার, ওরা দৌড়ানি খায়, এই টাইপের জিনিসপত্র হয়। আচ্ছা। তো এখানে তারা খুব ভদ্র হয়ে কথা বলতেছে যে আসো, এই করো এইগুলো বলতেছে। আমরা বসেছি 10 মিনিট 15 মিনিট বলে 45 মিনিটস পার হয়ে গেছে। হুম। মানে বৈশা থাকার অভ্যাস আমাদের আছে, কারণ আমরা একবার সিলেটের একটা ইনভেস্টিগেশনে আমরা 3 রাত বসেছিলাম, তারপরে 1 রাতের জন্য ঢাকা এসেছি, 1 রাত পরে আবার গিয়ে আবার 3 রাত বসেছিলাম, এরকম ভাবে আমাদের 4th টাইমে গিয়ে আমাদের হ্যাঁ, এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ সো এই জিনিসটা আমরা পারি বসে থাকতে। So, Okay. এটা আমরা করতে করতে অভ্যস্ত 1.5 বছরে। তা বসে আছি, বসে থাকতে থাকতে হঠাৎ করে মানে খুব অসম্ভব রকম একটা জিনিস হলো। সেটা হচ্ছে যে এত লেজার গ্রিডের মধ্যে কোন লেজার কাঁপতেছে না কাঁপতেছে এটা তো আমার বোঝার কথা না, মানে আর ওরা এক্সপার্ট। সো হঠাৎ করে এই বলতেছে কি যে লোক এট দ্য গ্রিড বলতেছে, আমার মধ্যে কোথায় মানে ফিস করে বলতেছে, বলছে ওই যে দেখো এইগুলো বলতেছে, কিন্তু ওর কথা শেষ হয় নাই। ওর কথা শেষ হওয়ার আগেই ঠাস করে আমার টর্চ লাইট অন হচ্ছে আমার চোখের সামনে। একটা টর্চ, আমার টর্চ লাইট, এটা গোস্ট হান্টার্সের টর্চ লাইট না, এটা মানে হোম ডিপো থেকে কেনা নতুন একটা টর্চ লাইটটা চোখের সামনে অন হয়েছে। এবং তখন অন হওয়ার সাথে সাথে আমার সাথে তমাল ছিল, সে বলতেছে সৌরভ ভাই টর্চ লাইটটা অন হয়ে গেছে, আপনি দেখতেছেন? আমি বলছি হ্যাঁ অন হয়ে গেছে। মানে আমরা বলতেছি এটা কি, মানে কেউ নাই সামনে, কেমন টর্চ লাইট অন হবে কেমনে? এবং এটা হচ্ছে একদমই মানে ওদের কিছু হলে হয়তো কোনো একটা ঝামেলা থাকতো বা কিছু একটা সন্দেহ হ্যাঁ হতো। এটা আমাদের কিন্তু টর্চ এটা লাইট, আপনার টর্চে, হ্যাঁ। হ্যাঁ সেটাই আপনার So, টর্চে টর্চটা অন হলো এবং আমরা তখন বসে আছি, যা ঠিক আছে। তখন এমি বলে কি যে এই টর্চটা অন হয়ে গেছে, আমরা বুঝতেছি, সে জোরে জোরে বলতেছে এটা ম্যাল ফাংশনের কারণেই হতে পারে। সো টর্চটা যদি অফ হয়ে যায় তাহলে বুঝবো যে একটা কিছু আছে। ওর কথা শেষ হয় নাই, টর্চ লাইট অফ হয়ে গেছে, মানে কথাটা শেষও করতে দেয় নাই, টর্চ লাইট অফ। তারপর বলতেছে কি যে পাশে একটা পার্পল কালারের একটা টর্চ লাইট ছিল, এটা ওদের। বলছে পার্পল টর্চ লাইটটা যদি জ্বলে তাহলে খুব ভালো হয়, তোমরা একটু পার্পলটাও জ্বালাও, তাহলে আমরা বুঝবো, আমরা পুরো শিওর হবো এটা তোমরা একটু জ্বালাও। আচ্ছা মানে ওরা পুরা মানে নর্মাল ফ্রেন্ডের মতন, যে এই বাংলাদেশ থেকে এরা এসেছে এত দূর থেকে, তোমাদের দেখতে আসছে, তোমরা একটু কিছু কিছুটা করো। করে দেখাও মানে এখন as if মানে বাসায় গেছি, হ্যাঁ মা তুমি গান গাইতে পারো, গাও। একদম। হ্যাঁ মানে আমি খুব অবাক এবং বিশ্বাস করবো না, চোখের সামনে পার্পল টর্চ লাইট অন হয়েছে। ওকে এবং আমি তখন বলেছি যে এগুলো কি হচ্ছে, মানে ওইটাই আমি বলছিলাম যে এটা যদি ওদের টর্চ লাইট হতো, ওদের জিনিস হতো, এটা আমি পাত্তাই দিতাম না, আচ্ছা ঠিক আছে এগুলো বহুত আছে, এগুলো বুঝি, আমরা হাইটেক। কিন্তু এই জিনিস আমার টর্চ লাইট ওরা কেমনে অন করবে সেটা আমি এখনো জানি না, এবং কেমনে অন হলো এটা জানি না। এই একটা ইনসিডেন্টের পরে তারপর থেকে আমি তখনও কি আপনি কোনো কিছু ফিল করছিলেন না? তখনও আমি অ্যাকচুয়ালি কিছু ফিল করতেছি না। আচ্ছা আমি দেখে একটু অবাক হয়েছি যখন ওই টর্চ লাইট অন অফ হয়েছে, তখন আমি বলতেছি যে এটা কি হচ্ছে এই ব্যাপারটা জিনিস। আচ্ছা এইসব জিনিস হচ্ছে, হওয়ার পরে আচ্ছা ঠিক আছে ফাইন, দোতলায় 3 তলায় আমরা অনেকক্ষণ ছিলাম, থাকার পরে 3 তলায় অনেকক্ষণ আসি, থাকার পরে আমরা এখন করবো 4 তলায় যাবো। 4 তলায় যাবো। সো 4 তলায় যাইতে যেতে আমার স্ত্রী বলতেছে যে 4 তলাটা হচ্ছে খুব বাজে, আমার 4 তলায় ইউজুয়ালি যেতে ভালো লাগে না। আচ্ছা আমি বলি যে এরা বলতেছে 4 তলায় যেতে ভালো লাগে না, এটা কেমন কথা, এটা আমি বললাম যে কেন কিসে, ওই না তেমন কিছু না, বাট মানে আই ফিল আনকমফোর্টেবল আচ্ছা whenever I been there, মানে it was different. আমার কাছে ঠিক আছে ফাইন, 4 তলায় কি হবে, মানে আমি ততক্ষণে মানে ভয়ও পাইতেছি, একটু অবাকও হচ্ছি, কিন্তু তারপর একটা কিন্তু, মানে এটা একটা বড় একটা টিভি চ্যানেলের লোকজন, এদের কাজ হচ্ছে ম্যাজিশিয়ানের মতন ম্যাজিক দেখানো বা ভয় দেখানো। সো এদের হয়তো বা হাইটেক অনেক কিছু আছে যেগুলো আমাদের নাই। সো মানে একটা কোশ্চেন কিন্তু তখনও ছিল। ওকে বাট দ্য মিনিট আই স্টেপড ইনটু ইট, মানে 4 তলার আমি ফ্লোরে পাটা দিলাম,
পাটা দেওয়ার সাথে সাথে আমি বুঝলাম যে সামথিং ইজ ভেরি রং হিয়ার। এবার আপনি ফিল করতেন। এইবার আমি মানে আমি এতটুকু বলবো যে আমি লাইফে অনেক জায়গায় গেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। এই যে একটু আগে বলছিলাম ক্লাস 7 থেকে শ্মশানঘাটে গেছিলাম। সো অনেকভাবে ভয় পেয়েছি বা অনেক সময় মনে হয়েছে যে অনেক কিছু আছে এখানে এইটাই। আমরা একটা ওই যে খুলনা ডিভিশনে যে বাসা, ওই বাসায় আমরা গিয়েও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। বাট সবকিছুতেই যাওয়ার পরে সাথে সাথে না, মানে একটু অ্যাটলিস্ট টাইম টাইম লাগে নেয়। হ্যাঁ। বা একটু কেমন জানি অস্বস্তি লাগতে থাকে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। বাট দ্য মিনিট মানে আমি 4 তলায় আমি জাস্ট পাটা দিয়েছি ফ্লোরের মধ্যে, মানে আমি স্টেপ অন ইট, মানে আমার মনে হয়েছে যে সামথিং ইজ ভেরি রং, মানে 4 তলাটা প্রবলেম আছে। মানে মানে সাথে সাথে আমার মনে হচ্ছে যে খুবই খারাপ একটা জায়গায় আমরা আছি, এই জায়গাটা ভালো না। আমি জানি না কেন আমার এটা হয়েছে, বাট এটা হয়েছে সিরিয়াসলি। আই এম নট জোকিং, আই এম নট কিডিং। এটা আমার এখানে কনভিন্স করার কিছু নাই। না, না, কাউরে। একদমই না। যাদের বিশ্বাস করা করবে, যারা করবে না, বাট আমি ফিল করেছি যে সামথিং ইজ ভেরি রং হিয়ার। এবং ওই সিঁড়ি দিয়ে আমরা প্যাসেজটাতে উঠলাম। প্যাসেজে ওঠার পরে আমরা সিঁড়িটা দিয়ে যেখান দিয়ে উঠলাম, এটার ডান দিকে, মানে আমরা মাঝখানে উঠেছি বিল্ডিংটার। তো ডান দিক দিয়ে প্যাসেজের লাস্ট মাথা আছে, বাম দিক দিয়ে প্যাসেজের লাস্ট মাথা আছে। আমরা মিডল একটা জায়গা দিয়ে সিঁড়িতে 4টা উঠলাম। ওঠার পরে আমি জাস্ট ডান দিকে তাকিয়েছি, মানে আমি সিঁড়িতে প্যাসেজে উঠলাম, ওঠার পর একটা লম্বা একটা প্যাসেজ, মানে লম্বি। সো আমি ডান দিকে প্যাসেজের ডান দিকে তাকিয়েছি লাস্ট মাথা পর্যন্ত। তাকানোর সাথে সাথে মানে মাঝখানে না বেশ কিছু কি বলবো দরজা আছে। আচ্ছা। মাঝখানে বেশ কিছু লোহার দরজা, মাঝখানে দরজার ফাঁক দিয়ে আবার একটা ছোট জানালা। So ওই সেটটা দেখা যায় আর কি, ওই সাইডে কি দেখা যায়। সো এই 4 তলাটাতে, আচ্ছা 4 তলার আরো কিছু কাহিনী আছে। এই আসলে আমি ক্রিমিনালি ইনসেন কিছু লোকজনদের রাখা হতো, আচ্ছা। যারা এত বেশি ইনসেন, তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, মানে মানুষজন মারতো, এই করতো, ক্ষতি করতো। ওই বদ্ধ পাগল যাদের বলে আর কি, যাদের ওই যে বেরি দিয়ে বাসায় 4 তলায় একটা সেকশন আছে, ওখানে ওদের রাখা হয়তো। এবং একটা লোক আরেকটা পেশেন্টকে ওই প্রচন্ড ভাবে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, তারপরে মাটিতে ফালানোর পরে একটা স্টিলের খাট ছিল, খাটের পায়া দিয়ে, মানে খাটটা দিয়ে বাড়ি দিতে দিতে ওর মাথা পুরা ছাতলায় ফেলছিল আর কি। এভাবে মারছিল একজনকে, তারপর আরেকজন আসলে ওকেও স্ট্যাপ করছিল। মানে অনেক বাজে বাজে ঘটনা আছে এখানে। তো এই জায়গাটা এমনি একটু অন্যরকম। এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি আমি শুনেছি পরে, তখন জানতাম না যখন ঢুকছিলাম আর কি। সো ঢোকার পরে 4 তলায় আমি জাস্ট ডান দিকে তাকানোর সাথে সাথে আমার মনে হলো যে অনেক দূরে, মানে প্যাসেজের লাস্ট মাথায় আমি একটা কিছু দেখছি, মানে গ্রিন কালারের সবুজটা, মানে ড্যাম্প টাইপের সবুজ না, বেশ ব্রাইট, আচ্ছা। উজ্জ্বল ধরনের সবুজ, লেজারের মতো অনেকটা হ্যাঁ, এরকম হ্যাঁ, হ্যাঁ। এরকম ধরনের। হ্যাঁ। জোনাকির চেয়েও জোনাকি তো ঘোলা, হ্যাঁ। একটু ঘোলা, হ্যাঁ, এটা স্টার টাইপের। এটা বেশ ব্রাইট, এটা আমি ঠিক বুঝাতে পারছি না, বেশ ব্রাইট। একটা আলো না, কি বলবো, অনেকগুলো আলো, মানে একটা না, প্রায় 12-14টা ছোট ছোট আলো টাইপের। মানে 12-14টা জোনাকি পোকা যদি অনেক ব্রাইট হতো, অনেক সবুজ হতো, এবং তারা যদি প্রচন্ড ফাস্ট উড়াউড়ি করতে পারতো, তাহলে যেরকম একটা জিনিস হয়। ওকে। ভয়ঙ্কর ভাবে লাফালাফি করছে আকাশের মধ্যে, মানে প্যাসেজের মধ্যে লাস্ট মাথায়। আমি ওটা দেখেই আমি জাস্ট আমার স্বভাব অভ্যাসবশত আমি দৌড় দিছি ওখানে দেখার জন্য, জিনিসটা কি, আমার এটা বের করতে হবে। ইউজুয়ালি কি হয় যে এরকম দেখে একটা জিনিস দৌড় দিই, সাথে সাথে জিবরান আর সাকিব দৌড়ে আসতে থাকে সামনে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমি যখন দৌড়ানো শুরু করলাম, বুঝলাম আমার সাথে কেউ নাই, এখানে তো ভৌতিক স্ট্রিপ নাই, আমি একা। আমি দৌড়াইতেছি, আমার পাশে তমাল ছেলেরা ছিল, আমি তমালকে জাস্ট বলতেছি, তমাল তুমি দেখছো? তমাল বলে হ্যাঁ শুনবে দেখছি। আচ্ছা। আমি দৌড়েছি, তমালের সময় থামেন, কেউ নাই, থামেন। আমি ততক্ষণে দৌড়ে অনেকখানি চলে গেছি, দেখলাম যে তমালও আসছে না। ঠিক ওই সময় স্ট্রিপ দূর থেকে কোথা থেকে যে দৌড়ে আসলো, আইসা বললো যে মানে সেও দেখছে আর কি জিনিসটা। আমরা দুজনেই তখন দৌড়, ওর হাতে ক্যামেরা, ও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। দৌড়ে লাস্ট মাথায় গেলাম, লাস্ট মাথায় যাওয়ার আগেই লাইটটা নাই, হঠাৎ করে নাই, রাস্তা পুরোপুরি ভ্যানিশ, লাইটটা নাই। আমরা ওখানে দাঁড়াই বললাম যে এটা কি, বললো যে এর আগের বার যখন আমরা আসছি আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, বাট এই জিনিস আমরা আগে কখনো দেখিনি, এটা আমরা ফার্স্ট দেখলাম। এটা প্রথম হলো। ডকুমেন্টেশন কতখানি হয়েছে জানি না, বাট যতখানি হয়েছে, মানে ওরা খুব একটা খুশি না যে পুরোপুরি হয় জিনিসটা ভিডিও করতে পারেনি। বাট এটা নিয়ে আমরা তখন অনেকক্ষণ কথা বলতেছি, এবং ততক্ষণে কিন্তু আমি এতটুকু টের পেয়ে গেছি যে এই ফ্লোর মানে এই ফ্লোর একদমই নিরাপদ না আর কি, মানে ওই ব্যাপারে এই ফ্লোরের প্রবলেম আছে। তো তখনই অ্যাকচুয়ালি আমি কথা বলা শুরু করলাম যে এই ফ্লোরে কি হয় না হয়। তখন আমাকে বললো যে এখানে ক্রিমিনাল ইনসিডেন্টদের রাখা হতো, এখানে এইভাবে 2টা মার্ডার হয়েছিল একটা রুমের মধ্যে, ওই রুমের মধ্যে এই হয়েছে। তারপরে যেই রুমের মধ্যে মার্ডার, ওই রুমের মধ্যে ঢোকার পরে আমরা তো সব রুমে যে ছবি টবি তুলতেছি, হ্যাঁ,
তো ওই রুমের ওই ডিজিটাল ক্যামেরায় ছবি তো ওই রুমে ছবি তুললো। ছবিটা হচ্ছে আমি আর ওই যে তমাল ছেলেটা সে, আর ছবিটা তুলতেছিল হচ্ছে গিয়ে স্টিভ। সো আমার সাথে ট্যাঙ্গো আরেকজন আছে। আমরা তিনজন দাঁড়ায় আছি, তো ছবি তুলতেছে। ছবি তুলতে তুইরা সে একটা মুখ দিয়ে একটা বাজে ভাষা বললো যে হোয়াট দ্য হেল টাইপের একটা জিনিস। আমি কি হয়েছে বললো যে হেল বলে নেই, অন্য জিনিস বলতো। এনিওয়ে কি ব্যাপার বলে যে ছবি আসেনি বলে, দেখলাম যে পুরো সাদা, মানে ছবিটা হচ্ছে ওভার এক্সপোজ হয়ে যেটা হয় পুরো সাদা একটা ছবি। আমি বললো যে আবার তুলো। সেকেন্ড টাইম ছবি আসলো না, থার্ড টাইম ছবিটা। এবং এটা তো অটোমেটিক ক্যামেরা ছবি উঠছে, হ্যাঁ, সুতরাং এটা হ্যাঁ, ভুল হওয়ার কথা ভুল হওয়ার কথা না। তো 2-3 বার হলো, এবং ওই যখন ওভার এক্সপোজ 2 বার ছবি হলো, হওয়ার সাথে সাথে দেখলাম সবাই সবার দিকে তাকাচ্ছে। আমি বুঝলাম যে তারা নিজেরা একটা কিছু করতেছে, যে সামথিং ইজ রং। এবং ওই টিমের বাকি যারা ছিল যে ওদের ওয়্যারলেস করলো, ওরা আবার আসলো, তখন আবার ওই 6-7 জন আবার একসাথে হয়ে গেলাম। হওয়ার সাথে সাথে তারা দেখলাম যে এখানে ওই যাবতীয় ইকুইপমেন্ট বসানো শুরু করছে। আমি তখন বললাম যে এটা কি হইতেছে। ওরা ততক্ষণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সব বের করে মাপা শুরু করছে, যে বললো যে এখানে প্রবলেম আছে। আচ্ছা, আমি বললাম যে এই এতক্ষণে পাইছে। আমি বললাম যে এই জিনিসটা আমি তোমাদের বলতেছি যে 4 তলায় প্রবলেম আছে। আমি তোমাদের 1 তলা 2 তলা 3 তলা ভুয়া, এখানে কিচ্ছু না। ওই এক জায়গায় খালি বল নড়ছে কি নড়ে নাই, আর ওই লাইট জ্বলছে কি জ্বলে নাই আমি বুঝি না, এগুলা হয়েছে। কিন্তু এইখানে কিছু আমি এখন ফিল করতেছি, এতক্ষণ আমি কিছু ফিল করিনি। ও টিমও তখন সিরিয়াস হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এই ব্যাপার হাবি যাবি। এগুলো হইতে তারপরে আমরা যেটা করলাম যে আমরা ভৌতিস্ত যেটা করি এরাও ওটা করে, দেখলাম যে 2 ভাগে ভাগ হয়ে গেল, আলাদা 2 ভাগ হয়ে গেলাম। এক ভাগে হচ্ছে আমাদের সাথে ছিল হচ্ছে স্টিভ আর আরেকটা ছেলে, ঘোস্ট হান্টার্স এর ক্রু টাইপের কেউ, মেইন কেউ না। আর ওই সাইডে ছিল এমি আর ট্যাঙ্গো। আচ্ছা, ওরা ছিল ঘোস্ট হান্টার্স এর বাকি 2 জন ছিল। আমাদের এই টিমের মধ্যে আমরা এখানে বসেছি, আমরা হ্যাঁ, কথাবার্তা বলতেছি, আলাদা হয়ে গেছে, আরেকটা টিম আলাদা। তা ওই 4 তলার প্যাসেজের ওইখানে আমরা বসা, মাটির মধ্যে বসলাম, আবার বসে থাকতে থাকতে ওরা কথা বলা শুরু করলো যে ততক্ষণে কিন্তু সবকিছু মোটামুটি কি বলবো এটারে, যে কমপ্লিট সব হ্যাঁ সব কমপ্লিট। আমরা বসে আছি, তখন তারা বলতেছে, হঠাৎ করে স্টিভ বলা শুরু করছে যে আমরা জানি তোমরা এখানে এক্সিস্ট করো, এখানে আছো, আমরা জানি। ওই যে সেম জিনিস, উই মিন নো হার্ম। বাট ততক্ষণে কিন্তু আমার কিন্তু ভিতরে কিন্তু খবর হয়ে গেছে উই মিন নো হার্ম মানে কি। আমার তো মনে হচ্ছে এরা উল্টা বলবে যে তোরা এখানে কি চাস। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা। তো ওরা খুব কুললি বলতেছে যে কোনো তোমরা আসো, তোমরা দেখা দাও, আমাদের সামনে আসো, একটা কিছু করো, সো দ্যাট আমরা বুঝি তোমরা আছো, এটাই, তোমরা আসো, এইটা বের করতেছে। তা এই কথাবার্তা চলতেছে, হঠাৎ করে টাং করে একটা আওয়াজ হয়েছে অনেক দূর থেকে, মানে জিনিসটা একটা লাস্ট মাথায়। আওয়াজটা কিরকম আমি বলি, কোন ওই পানির পাইপ বা এইসব কিছুর মধ্যে যদি রড দিয়ে আমরা বাড়ি দিই, একটা আওয়াজ হয় না, একটা টাং, একটা একদম, হ্যাঁ ঠিক ওই একটা আওয়াজ। এবং আওয়াজটা অনেক দূর থেকে, মনে হচ্ছে কি যে প্যাসেজটা করে লাস্ট মাথা থেকে আসছে। আচ্ছা, ওখান থেকে একটা আওয়াজ আসলো। বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা যে কোনো আওয়াজ হতেই পারে, ব্যাপার না। তারপরে ধাপ করে আরেকটা আওয়াজ, বুঝলাম যে এটা আরেকটু সামনে। ওকে, তারপরে আবার ধাপ একটা আওয়াজ সামনে, তারপরে হাঁটার আওয়াজ, একটা কিছু হাইট আসতেছে। আচ্ছা, আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপরে এরকম একটা জিনিস হলো যে মানে পুরাপুরি ভাবে আমি ফিল করছি যে রাসেল, এই যে আমার কিন্তু এখন তুমি এটা দেখতে পারতেছো নিশ্চয়ই। একদম আমি দেখতে পাচ্ছি, পুরো আমার সামনে দেখতে পাচ্ছি। গুজবাম্প, আমার এখনো পুরোটা লোম দাঁড়িয়ে গেছে, মানে আমার এখনো ফিলিংটা মনে আছে যে তখন মনে হচ্ছিল যে খুব খারাপ একটা কিছু, অশুভ কিছু একটা জিনিস আসতেছে আমাদের সামনে, আসতে। কিন্তু আমরা কিন্তু কাউকে দেখছি না। মানে আমি তখন পুরোপুরি স্টিভ বসে আছে, আমার পাশে তমাল চুপ করে বসে আছে। স্টিভের চেহারা ততক্ষণে গোমরা হয়ে গেছে, মানে বুঝতেছি সামথিং ইজ রং, যে এখন এখানে একটা কিছু হইতেছে যেটা তারাও একটু এখন টেনশন ভয় পাচ্ছে বা কিছু একটা। সো একটা জিনিস প্যাসেজ থেকে, এবং ভয়ঙ্কর মানে আওয়াজগুলো যে হচ্ছে না, মানে এক একটা রুম ক্রস করতেছে, আর মনে হইতেছে কি তারা জানান দিচ্ছে যে এই রুম ক্রস করলাম, ঠাস একটা আওয়াজ করতেছে, ধাপ ধূপ, এই করতে করতে আওয়াজ অনেক সামনে আসতেছে। মানে আওয়াজটা আস্তে আস্তে একেবারে আমাদের কাছে আসলো। আর ঠিক তখন ওই ভূতিস বলেছে গোস্ট হান্টার্স এর যে আরেকটা টিম, ওরা ঠিক অপোজিট জায়গা থেকে ওরা আবার ঢুকতেছে। ওরা ঢোকা শুরু করলো, প্যাসেজের মধ্যে আসলো, ওদের হাউকাউ কথাবার্তার সাথে সাথে আওয়াজটা সব বন্ধ হয়ে গেল, সবকিছু চুপচাপ, কিচ্ছু নাই। আচ্ছা, সারা স্টিভ ঘুরে বললো চুপ, বললো, ওরা সাথে চুপ হয়ে গেল যে সামথিং ইজ হ্যাপেনিং। আমরা চুপ হয়ে যাই, সব চুপ, আমরা কেউ কোনো কথা বলতেছি না, আওয়াজটা সব বন্ধ। তারপরে হচ্ছে পায়ের আওয়াজ, কাঠের ফ্লোরের মধ্যে কেউ হাঁটলে যেটা হয়, ওখানে খালি পায়ে ওই কাঠের ফ্লোরের মধ্যে হাঁটতেছে, মানে
কেউ একজন হাইটে আসতেছে আমাদের সামনে, একেবারে সামনে আসতেছে মনে হচ্ছে। Okay. এবং একটা সময় মানে এরকম একটা ফিলিং হলো যে কেউ একজন হাঁটতে হাঁটতে আমাদের সামনে দিয়ে, আমাদের মাঝখানে প্যাসেজের জায়গাটা সামনে দিয়ে এসে, তুমি যদি হাইটে যাও আমরা বুঝবো না যে একজন হাঁটতেছে, পায়ের আওয়াজ। পায়ের আওয়াজটা দূর থেকে আস্তে আস্তে সামনে আসতো, সে 10 ফিট দূর থেকে শুরু হলো, আমাদের ক্রস করলো, মনে হলো কি আমাদের পাশ দিয়ে কেউ হাইটে যাচ্ছে, মানে কেউ কাউকে দেখতেছি না, বোঝা যাচ্ছিল মানে পুরো বুঝতেছি যে কেউ হাঁটতেছে, মানে একদম। চোখে কিছু দেখতে পাচ্ছি না। এবং ওই সময় আমি সবাইকে দেখতেছি সবাই স্টিফ, মানে পুরো মূর্তির মতো দাঁড়ায় আছে, কেউ কোনো শব্দ করতেছে না। আমি বললাম যে আমাদেরও এই হয়ে থাকতে হবে, কিছু করা যাবে না এখন। যে আমাদের ক্রস করতে করতে আওয়াজটা আস্তে আস্তে পিছনে যাচ্ছে, আস্তে আস্তে প্যাসেজের দূরে চলে গেল, মানে মিলাই গেল, আচ্ছা। মিলাই গেল, সব চুপ। হঠাৎ করে দেখলাম যে সবাই বলে যে হ্যাঁ, একজন আরেকজন বলে ডিড ইউ গেট ইট, বলে হ্যাঁ গট ইট, এই টাইপের সবকিছু, মানে সবাই রেকর্ড করছে নাকি ইকুইপমেন্ট, মানে ওরা তো আছে ওদের চিন্তা নিয়ে। তো ওরা ওরা খুব স্যাটিসফাইড, হ্যাঁ পাইছে, এই জিনিসটা পাইছে, আচ্ছা ঠিক আছে এই ব্যাপার, এটা তারা পরে আবার হেডকোয়ার্টার এইচকিউতে নিয়ে তারা আবার এটা রিসার্চ করবে যে এখানে কি পাইছে না পাইছে, এগুলো কথা টথা বলতেছে। লাস্ট কথা, আমি দাঁড়ায় আছি, আমার পাশে তমাল দাঁড়ানো, আর আমার অপোজিটে স্টিভ, ট্যাঙ্গো, মানে আমরা 5 জন জাস্ট গোল টাইপের অবস্থা। তা আমার ডান দিকে হচ্ছে আমার পিঠের ওইখানে হচ্ছে দেয়াল, আমার পাশে তমাল, বাম দিকে তার পিঠে হচ্ছে দেয়ালের মতন, আর আমার ডান সাইডে আছে হচ্ছে গিয়ে, বাম সাইডে তমাল, ডান সাইডে হচ্ছে একটা দরজা, আর আমাদের সাথে কেউ নাই, আর আমাদের সামনে 3-4 জন ওরা দাঁড়ায় আছে। আমরা কথা বলতে হঠাৎ করে তমাল আমাকে বলে, ফিস করে বলো যে শোন ভাই, আমি যে কি, আপনি কি আমার ঘাড়ে হাত রাখছিলেন? আমি বললাম যে না তমাল, আমি তোমার ঘাড়ে হাত রাখি দেখি, শুন ভাই চলেন। আমি সাথে সাথে ঘুরলাম, দেখলাম যে এই ও ঘুরতে চলেন, আমিও ঘুরছি, এবং স্টিভ, ট্যাঙ্গো, এমনি সবাই বুঝছে সামথিং ইজ রং। ওরা বলল লেটস গেট আউট অফ হিয়ার। আমরা মোটামুটি লিটারালি মানে ঠিক দৌড়াই নাই, কিন্তু যত ফাস্ট হাঁটা যায় আমরা খাটখাট করে আমরা জাস্ট 4 তলার থেকে যে কে কত ফাস্ট আমরা নিচে নামতে পারি। নিচে, মানে কি আমাদের তো সিঁড়িতে যেতে হবে, সিঁড়ি না থাকলে তো নিজে লাফ দিয়ে নামতে হবে। সেটাই। So আমাদের সিঁড়িটা অনেক দূরে আমরা জানি, এবং ওই যে সিঁড়ি, এই যে 30 ফিটের মতন দূরে, মানে সিঁড়িটা বা 20 ফিট কতখানি আমার মনে নাই, কিন্তু মনে হয়েছে কি যে আমরা 50 মাইল হাঁটতেছি, যে কখন সিঁড়িটা আসবে কেউ কোনো কথা বলতেছি না। এবং বিশ্বাস করবো না আসলে, সিঁড়ি থেকে জাস্ট মানে আমরা জাস্ট ওই ফ্লোর থেকে যে সিঁড়িতে উঠে কয়েকটা স্টেপ নিচে নামছি, সাথে সাথে মনে হচ্ছে এভরিথিং ইজ ফাইন, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, মানে আমরা এখানে আসি, এখানে কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ টোটালি পারফেক্ট, ওকে, মানে এখানে ভয়ের কিছু নাই। মানে অথচ যতক্ষণ ধরে আমরা এখানে ছিলাম, মানে একটা সময় যখন হাইট আসতেছে তখন মনে হচ্ছে কি যে কখন রাস্তাটা শেষ হবে, কখন আমরা দরজাটা দিয়ে আমরা সিঁড়ির মধ্যে ঢুকতে পারবো আর কি। এবং আমরা যখন বাইর হয়েছি, বাইর হওয়ার পরে দেখলাম যে মানে স্টিভ, ট্যাঙ্গো, এমি, 3 জনের অবস্থা আমি যেটা বুঝলাম যে তারা খুবই স্যাটিসফাইড, তারা ভয় অনেক পেয়েছে, ভালো কিছু পেয়েছে। তারা খুব ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র পাইছে। তা আমি বললাম যে আমরা কি তোমাদের ফুটেজ নিতে পারি নাকি? আনফরচুনেটলি এটা সাইফাই চ্যানেলের কপিরাইটেড ম্যাটেরিয়াল, এটা আমরা এখানে ইউজ করতে পারবো না। সো ওরা বললো যে এটা পারবো না, বাট তোমাদের আমরা দেখাইতে পারি। তারপরে আমাদের বসায়া, মানে ওই ওদের যে মোবাইল এইচকিউ, ওই গাড়ির মধ্যে বসে যতখানি যা দেখানোর দেখাইলো। মানে ওরা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওরা, ওদের কাছে বেশ কিছু 2-1 ইকুইপমেন্ট ছিল যেগুলো আমাদের কাছে ছিল না, মানে ছিল না বলছে এই কারণে ওইগুলো আমরা পেয়েছি, আমাদের ছিল, ওরা দিয়েছে। সো ওরা যেভাবে জিনিসটা করে আর আমরা ভৌতিকটা যেভাবে করি, আমাদের মধ্যে ডিফারেন্স আছে। যে আমরা যে ফাইজলামি করি, হ্যাঁ সামনে সাহস থাকলে সামনে, এই মাঝে মধ্যে আমরা এই টাইপের ফাইজলামি করি, মাঝে মাঝে চুপ করে বসে থাকি যদি কিছু হয়। ওরা দেখি কি ডিরেক্ট একটা কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কমিউনিকেট করার একটা চেষ্টা করে। সো এই ডিরেক্ট কমিউনিকেশনের ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে আমি তখনই ওই সাকিবদের তখন কল দিয়ে বললাম যে সাকিব, আমি যে কি দেখলাম কি শুনলাম আমি বুঝতেছি না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না এই টাইপের জিনিসপত্র হয়েছে। বাট মানে এই 4 তলার ব্যাপারটা আমি এটাই বলবো যে আমি ডেফিনেটলি, আমি 100% শিওর, মোর দ্যান দ্যাট, আমি শিওর যে 4 তলায় দেয়ার সামথিং রং আউট দেয়ার, খুব বেশি ভয়ঙ্কর কিছু একটা আছে। এবং যেটা আমার ধারণা, আমি যদি কালকেও আবার যাই, কালকে আবার সেম এক্সপিরিয়েন্স হবে, বিকজ এই জিনিস এইভাবে হুট করে চলে যাওয়ার কথা না। ওখানে 4 তলায় মানে অনেকগুলো রুম, এবং এক একটা রুম অনেক উঁচু উঁচু, মানে অনেক আগে বানানো, মানে এক একটা রুমে গিয়ে বসে থাকলে মনে হয় সামথিং ইজ রং, এরকম লাগে। মানে যারা একটু ভিতর টাইপের তারা এমনি একতলা দোতলাতেই ঘুরতে পারবে না, এটা এরকম জায়গা। সো শুনুন ভাই, আমরা যদি একটু জাস্ট রিক্যাপ করি, আপনি একতলায় যেখানে বল নাড়ানি হলো, তারপরে দোতলায় যেখানে টর্চ জ্বালানো হলো, জ্বালানো 3 তলা, হ্যাঁ, তো ওখানে আপনি কিছু ফিল করেন, আমি কিছু বাট feel আপনি করিনি, এভিডেন্স পাইছেন, কিন্তু হ্যাঁ আমি এভিডেন্স পাইছি, এভিডেন্স দেখছেন যে থিংস আর হ্যাপেনিং, এভিডেন্স দেখছেন থিংস আর হ্যাপেনিং, বাট আপনি কিছু ফিল করেন নাই। ওয়ারেস 4 তলায় গিয়ে আপনি দেখেছেন এবং মানে ফিলও করছেন যেখানে সামথিং ইজ রিয়েলি রং, এবং সেখানে সবাই ভয়টা পেয়েছে সেই জায়গাতে। এটার মানেটা কি এক্স্যাক্টলি? হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন ফর দিস? কারণ আমরা যেখানে আমরা ফেটে যাচ্ছে, আচ্ছা, মাই মেটাল ভয়েস, ওকে,
না, মানে আমরা আমরা যেসব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় গেছি, মানে যেখানে আমাদের ইনসিডেন্টস হয়েছে, হুম। সেখানে তো আপনি আর জিবরান প্রত্যেকবারই সাইজ হয়েছেন। হ্যাঁ। সাইজ হয়েছেন দেখেই ইন্টারেস্টিং হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো তার মানে কি উই এনকাউন্টার ব্যাড স্পিরিটস? না, আমি যেটা বুঝি যে আমার যেটা মনে হয় যে এই সুপার ন্যাচারাল বা আনএক্সপ্লেইন ফেনোমেনা বা এইসব এক্সিস্টেন্স, এগুলা আমি মোটামুটি বুঝি। আমি মোটামুটি একটা জায়গায় গেলে আমি কিছুটা বুঝতে পারি। বাট আমার একটা লিমিটেশন আছে যে আমি এতখানি হয়তো বুঝতে পারবো। এর বাইরে যদি কিছু থাকে সেটা হয়তো বা আমি জানি না। সো আমার কথা হচ্ছে যে এরকম অনেক জিনিসই থাকতে পারে যেটা আমরা এরকম অনেক আমরা রিচ করতে পারি না বা হ্যাঁ, যেমন 42টা লোকেশনে গেছি, রাইট? তো 42টা লোকেশনের মধ্যে আমরা 9টা লোকেশন নিয়ে খুবই হ্যাপি। আর এই আচ্ছা। জায়গাটা পেয়েছি, এইগুলো হচ্ছে এপিসোড করার মতন জায়গা, তাই না? সো এর মানে এই না যে বাকি যে 42টা থেকে যে 9টার বাকি যেই কয়টা হয় 31টা না 33টা জায়গা, so ওইখানে যে কিছু নাই তা না, হয়তো বা ওর মধ্যে কিছু কিছু জায়গা ছিল যেটা আমরা জানিও না, আমরা হয়তো মিস করেছি। সো আবার আরেকটা ব্যাপার আছে যে আমি যতখানি এগুলো ফিল করি আমার চেয়ে বেশি করে আবার জিবরান, মানে জিবরান এরকম অনেক সাকিব তো নিতে দেখছো অনেক জায়গায় জিবরান বলতেছে সামথিং ইজ রং, একদম এবং আমি তখন বলেছি যে না, অ্যাকচুয়ালি না, আমার মনে হয় না। কিন্তু হোয়াট ইফ আসলে এখানে কিছু একটা উল্টাপাল্টা ছিল যেটা আমি বুঝি নাই, জিবরান বুঝতে পারি। এবং জীবন ভাই আমি নিজে এটা দেখেছি, জীবন ভাই অনেক দ্রুত বুঝতে পারে এবং তারপরে ফল ভোগ করতে হয়। এটা এটা হ্যাঁ, ফল ভোগ এটা সবকিছুরই অ্যাকশনের রিয়াকশন, মানে কনসিকুয়েন্স তো থাকবে। থিওরি আছে শুনবে আমার এটা। হ্যাঁ, মানে এক জিনিস হচ্ছে যে আমার একটা, আপনি যেটা বললেন না যে সাকিব যেটা জিজ্ঞেস করলো যে কয়েক সময় এটা বোঝা হয় গেছে। কি কয়েক সময় হয় না। আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, ওর অনেকদিন ধরে বলছিল ওর বাসায় প্রবলেম আছে প্রবলেম আছে প্রবলেম আছে, কিন্তু আমি যে জীবনে কোনো কিছু ফিল করি নাই। হুম, একদিন আমার সময় আমি বসে আছি, আমার চোখের সামনে দরজাটা যে মোচড় দিয়ে দরজাটা বন্ধ হয়ে গেল হুম, পুরো, হুম, মোচড় দিয়ে দরজাটা বন্ধ হয়ে গেল, আবার একটু খুললো, আবার ওই ইয়ে সিস্টেম এই যে গোল lock হ্যাঁ খুলে গেল। আই ডিড নট ফিল এনিথিং, বাট ইটস হ্যাপেনিং আমার সামনে। হুম। সো আমি যত জায়গায় গেছি তারপরে যা কিছু হচ্ছে সব জায়গায় যে আমি ইউজ উইথ মি, যেটা আমি আগে মানে একটু একটু বুঝতে পারি কিছু হচ্ছে, কিন্তু ওটা আমি ওই একটা জায়গায় যে আমি বুঝতে পারি মানে মেবি আমার আরেকটা এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে যে মেবি যে ঘোস্ট হান্টার্সের সাথে যখন দেখা করতে যাচ্ছি, হ্যাঁ। ওদের সাথে ইনভেস্টিগেশনে যাচ্ছি, তখন আমার মাথায় একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে যে ঘোস্ট হান্টার্স দেশের বাইরে থেকে কিছু লোকজন আসছে, এদের নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশনে যাচ্ছি। সো আমাদের ওদের ইমপ্রেস করতে হবে, সো আমরা অনেক কিছু ফেক জিনিসপত্র করবো, ওরা যাতে ভয় পায়। সো এই জিনিসটা তো আমার মাথায় অ্যাকচুয়ালি কাজ করতেছিল। So সবকিছু আমি প্রচন্ড ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম। সো আমার হয়তো আমার মেন্টাল স্টেটটাই এটা ছিল যে আমার এখানে ভয় ঢুকতে দেওয়া যাবে না। হ্যাঁ, বাট 4 তলায় যাওয়ার পরে একটা স্পিরিট অথবা ওই যে ওইটার লেভেলটা এত বেশি ছিল যে আমার সাবকনশিয়াস মাইন্ডের ওটা আটকাতে পারে নাই যে না, এখানে একটা কিছু আছে এবং এটা বুঝো। Happy birthday to you. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাস্তাল আছির সাথে, আমার সাথে হচ্ছে মাসুম, এবং আজকে রেডিও ফুর্তির বার্থডে, এবং বার্থডেতে আপনাদের সবাইকে আরো একবার ভূত এফএমের স্পেশাল এই এপিসোডে স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আমার সঙ্গে এই মুহূর্তে একজন অতিথি এসেছেন যিনি এর আগে কখনোই আসেননি। তিনি তার লাইফের কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা প্রথমে তার সাথে পরিচিত হয়ে আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। আমার নাম নাফিস, আমি এসেছি লাইফ স্কোয়ার থেকে। আমি লাইফ স্কোয়ার শুরু করি অনেক আগে, এবং আমাদের রিসেন্টলি অফিস নিয়ে কিছু গল্প আজকে আমরা শেয়ার করবো। আমরা শুনি গল্পগুলো। আমরা গত মাস কয়েক হলো নিকেতনে আমাদের অফিসের ফুর্তির অনেকে এবং মিউজিক ইন্ডাস্ট্রি অনেকে আসা যাওয়া করে, আমাদের কাজকর্মগুলো এই ধরনের। সো ইটস এ ভেরি ফান অফিস, মজার এনভায়রনমেন্ট। তো দিনের বেলাটা খুব সুন্দর, এবং নিকেতনে আপনি জানেন যে বেশ ঘনবসতি ধরনের এরিয়া। বাট জি। আমাদের মাঝখানে যে আমরা যে বিল্ডিংটাতে থাকি, দ্যাটস ওয়ান বিল্ডিং রাইট ইন দ্য মিডল, এবং ইটস এ ফ্যান্টাস্টিক বিল্ডিং। কোনো আশপাশে কোনো জমিতে কোনো বাড়ি নেই, জমি খালি পড়ে আছে এবং নেক্সট কয়েক বছরে উঠবে না। তো মাঝখানে একটা বিল্ডিং উঠে আছে 10 নম্বর রোডে। তো এইখানে আমি প্রথম যখন আমরা এখানে উঠি, আমাদের তখন তেমন কোনো ফার্নিচার বা কিছু ছিল না, আমরা লোকও কম ছিলাম। তো আমি বেশ অনেক রাত পর্যন্ত থাকতাম অফিসে, তেমন কোনো কিছু অনেস্টলি পাইনি। তো একদিন এরকম হয়েছিল, তো তখন আমি নিচে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করি, ম্যানেজারকে জিজ্ঞেস করি, নোবডি সেড এনিথিং। তো তখন পর্যন্ত, ইনফ্যাক্ট গত 2 বছর ধরে আমরা ওখানে আছি, তেমন কিছু হয়নি। জাস্ট রিসেন্টলি, এই আপনার মাস 2 হলো, স্ট্রেঞ্জ থিংস হ্যাভ স্টার্টেড হ্যাপেনিং। তো প্রথম একটা হচ্ছে, আমার এখানে কলিগরা থাকলে আরো মজা হতো, বিকজ আমাদের একজন কলিগ আছে হুজ অলসো ভূত স্পেশালিস্ট। আই থিঙ্ক আপনার এখানে উনি আসলে আরো মজা পাবেন। সো ইন দ্য ফিউচার আমরা ওয়েট করবো তার জন্য। আমরা আসলে এক্সপেক্ট করছি খুবই
তার জন্য, এবং আশা এবং- করছি যে খুব কয়েকদিনের মধ্যে তাকে আমরা পাবো। হ্যাঁ, এবং ওর কাছে আরো ফার্স্ট হ্যান্ড গল্প আছে, দেশে বিদেশে ওর অনেক এরকম এক্সপিরিয়েন্স আছে, সো আই থিংক Okay. ইট উইল বি এক্সাইটিং। তো ওর একটা ঘটনা হচ্ছে যে আমাদের অফিসে এরকম রাতে আমরা 7টা-8টার ভিতরে শেষ হয়ে যায়, এবং আমাদের অফিসে আমরা ওই পিয়ন বা ওইরকম কনসেপ্টে কাজ করি না, সো উই ডো নট হ্যাভ এনিওয়ান আফটার সবাই নিজে নিজে। হ্যাঁ, নিজে নিজে করি, ওই সেলফ পিপল, কফি নিজেরা বানাই, সবকিছু নিজে। তো 8টা-9টার পর খালি অফিস। তো প্রথম ইনসিডেন্টসটা ঘটে আমরা মাস দেড়েক আগে আপনার অফিসে। আমি স্পষ্ট মনে আছে, আমি, আমার সেই কলিগ আতেফ এবং আমার আরেক কলিগ আফ্রিদা, আমরা 3জন প্যাক করে আমরা সবসময় একটা লাইট জ্বালিয়ে যাই, এবং ওয়ান এই যে একটা নর্মাল আপনার ওই হ্যালোজেন লাইট যেটাকে বলে, ওরকম একটা লাইট জ্বালিয়ে যাই। অ্যান্ড পরের দিন সকালে আমাদের আরেক কলিগ আসলেন অফিসে, এসে হি ফাউন্ড আউট দ্যাট সব কয়টা লাইট জ্বলা, যে আমাদের দরজা জানলা খোলা পুরো অফিসে, এবং কোনো কেউ এখানে আসার কোনো ইয়ে নেই। যে যাদের কাছে চাবি আছে ডেফিনেটলি তারা কেউ আসেনি। সো দ্যাটস ওয়ান থিং উই স্টার্টেড। তো এটা নিয়ে এত আমরা ওই হাসি ঠাট্টার মধ্যে ছিলাম। আম, পরে আরেকবার এরকম আতেফ তখন শেয়ার করা শুরু করলো যে ভাই আমার এরকম একদিন একটা ঘটনা হয়েছে। কি ঘটনা? তো বলে যে আমাদের অফিসের ড্রামস রাখা, একটা ড্রামস এর পিস রাখা। তো সেই ড্রামস এর পিসে কেউ নেই অফিসে। হঠাৎ করে ড্রামস এর যে ক্র্যাশের আওয়াজটা, ওই যে পিতলের ইয়েটাতে একটা ঠাস করে একটা বাড়ি পড়লো। ও কোনো কিছু না করে ডানে বামে না তাকিয়ে হি জাস্ট লেফট দি অফিস, বন্ধ করে দিয়ে। এইটার পর রিসেন্টলি আমার যে ঘটনাটা ঘটলো হচ্ছে যে আমি অফিসে গিয়েছি, ঠিক আছে এগুলো শুনলাম, এগুলো না রাতের ঘটনা, বাট দিনে ইউজুয়ালি এই টাইপের হবে না, দিনের আলো আছে, ওকে আই ক্যান গো ইন। তো এক শুক্রবার, এই 2 সপ্তাহ আগের কথা, আমার বেশ কিছু কাজ ছিল, আমি নিজে গেলাম। আহ, আমি একা একা অফিস করছি, কিছু কাজটা জায়গাচ্ছি, অ্যান্ড আমি যাই হচ্ছে 2টোর দিকে, এবং আপনার আনুমানিক 2-2.5 ঘন্টা কাজ করে আমার রুমটা হচ্ছে একেবারে কর্নারে, একটা কর্নারে অফিসের, আর আমার আরেক কলিগের রুম আরেক কর্নারে। সো আমি ওই রুম থেকে ওই রুমে গেলাম, গিয়ে সেই রুমে কিছুক্ষণ কাজ করলাম, এবং আমি যখন অফিসে দিনের বেলা ঢুকি আমি জানি যে ওই যে ওয়ান সেকেন্ড আমরা ওই একটা লাইট জ্বালিয়ে যাই, এন্ড ডেফিনেটলি আমরা কোনো বাথরুম বা কোনো কিছু তো লাইট জ্বালানো থাকে না কোথাও না। তো আমার রুমটা হচ্ছে বাথরুমের ওই সাইডটাতে, মানে এটা গেস্ট টয়লেট বলে, আর আমি গিয়েছি আমার যে কলিগের রুমে, ঠিক তার রুম থেকে বেরোলে ফার্স্ট থিং যেটা পড়ে হচ্ছে ওই টয়লেটের দরজাটা। আই রিমেম্বার দরজাটা বন্ধ ছিল, এবং আমি যখন মানে চাপানো ছিল, এবং ওখানে কোনো লাইট ছিল না, এবং আমি যখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে, তো তখন আমি জাস্ট ওই রুম থেকে একটা কাজ করে বেরোলাম। ফার্স্ট থিং আই সি হচ্ছে রুমে ওখানে দরজা পুরোটা খোলা, ওয়াইড ওপেন, কোনো বাতাস নেই, কোনো কিছু নেই, এদিকে সব বন্ধ, সব দিকে সব জানলা বন্ধ, অ্যান্ড লাইট জ্বলছে ওখানে। তো আমি জিজ্ঞেস করলাম কে, কারণ এর আচ্ছা। 2-3 দিন আগে কিন্তু ওই যে আপনার কয়েকটা ঘটনা ঘটা শুরু করে, ওই যে রাইট। তো উই ওয়ার ডিসকাসিং, এবং যত ডিসকাস করি তত ঘটনাগুলো বেশি 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 মনে হচ্ছে যে শুরু হয়েছে। তো আমি কে বলে জিজ্ঞেস করার পর কোনো রেসপন্স নেই, আমি সাথে সাথে নিচে চলে যাই, মানে ওই অবস্থায় রেখে সব ল্যাপটপ এন্ড এভরিথিং সবকিছু রেখে ওয়েন্ট ডাউন, নিচে গিয়ে জিজ্ঞেস করলাম, আমাদের দারোয়ান ও তেমন কিছু বলতে পারে না। তো এভাবেই আমরা বেশ অনেকক্ষণ মানে গবেষণা করার চেষ্টা করলাম। আমি আমার বাকি কলিগদেরকে জিজ্ঞেস করলাম, তো তখনও কেউ কিছু বলছে না, এভরিবডি ইজ স্কেয়ার্ড, বিকজ এখন কেউ অফিসে একসাথে একা কেউ আসেও না, একা কেউ থাকেও না, এই অবস্থা চলছে এই অফিসে? অবস্থা। এবং এই এবং অবস্থা- এবং আমি আপনাকে গত আধা ঘন্টা আগে কথা বলি, জি। আমার আজকে অফিস থেকে সবাই আগে আগে বের হয়ে গেছে, আমি গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, এবং আমার গাড়ি আসতে দেরি হয়েছে, তো আমি ভাবলাম যে থাকি একা একা। হুম হুম। কিছুক্ষণ থাকতে থাকতে মানে এটা না এখন অনুভূতি পর্যায়ে চলে এসছে, এটা ইটস নট অ্যাবাউট, একটা টাইমে ছিল ইট ওয়াজ অ্যাবাউট মানে কিছু একটা হলে তখন ভয় লাগতো, এখন হচ্ছে মানে কিরকম ভয় ঠিক না, বাট কেমন জানি একটা শীতল অনুভূতি, মানে ঠান্ডা লাগে নিজের কাছে। তো আমার এক অলওয়েজ আপনারা কিছু না কিছু ফিল করেন, আপনারা মানে কোনো কিছু জিনিস ঘটছে চারপাশে। কিছু একটা হচ্ছে চারপাশে, মানে সারাক্ষণই কেউ না কেউ কিছু একটা জিনিস দেখছে, অড খুব এবং হুম। এখন জিনিসগুলো মানুষে আমাদের মেম্বারদের সাথে হওয়া শুরু করেছে। আমার কলিগের পরশুদিন আমাদের একটা প্রোগ্রাম হলো রক নেশন, সেখানে বসা অবস্থায় অদ্ভুত কিছু ঘটনা। আপনি কখনো একটা নর্মাল আপনি ফোনে যদি সিম কার্ড নিয়ে করেন, নর্মালি কি হয় যে ফোন করেন, হঠাৎ করে আপনি এসএমএস পাঠালেন এন্ড এভরিথিং, তো আমার সেই কলিগ সে ফোন মানে জাস্ট এসএমএস করলেন, একটা এসএমএস করে হাতে রেখেছেন, তারপর সি সি তারপর দেখছে যে নো সিগন্যাল দেখাচ্ছে, একটা পয়েন্টের পর ফোনে দেখাচ্ছে নো সিগন্যাল, তো এসএমএস করছে, নর্মালি অনেক সময় সিম টিম নড়ে যেতে পারে, দ্যাট কাইন্ড অফ থিং।
খুললো এন্ড শি নেভার ওপেন দ্যাট ইয়ে আচ্ছা। খুলে দেখে যে সিমটা উল্টা করে রাখা, জাস্ট দি অপোজিট ওয়ে সিমটা রাখা আছে। এন্ড মানে হাউ ইজ ইট হাউ ইজ ইট পসিবল, এটার কোনো এক্সপ্লেন এন্ড উইদিন পিপল, তো একটা প্রোগ্রামের মাঝখানে কনসার্টের মাঝখানে হচ্ছে রাইট। এন্ড সে ওখানে এসে, কারণ আমরা সারাক্ষণ তার সাথে ফোনে যোগাযোগ করছি, আমরা সবাই সবার সাথে কানেক্ট করছি। তো এরকম একটা টাইমে যখন ঘটনাটা ঘটে, শি ফ্রিকড আউট রাইট ইন দ্য মিডল অফ দ্য শো। ন্যাচারাল, ভেরি তখন আমাকে এসে বললো যে দেখো দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন। হুম। তো এটা শোনা ওই সময় আর মাথায় খেলেনি, বাট এরপর এসে না এই গবেষণার থেকে বের হতে পারছি না আমরা, যে এটা কিভাবে হলো, কেন হলো। তো আমি এটা না কোনো এক্সপ্লেনেশন নাই যে এটা এখন কি আমাদের মানুষের সাথে হওয়া শুরু হলো। আচ্ছা, আমি শুধু নাকি- একটা কোয়েশ্চেন করি আপনাদেরকে জি। যে এই যে অফিসটা আপনারা নিয়েছেন বা যে অফিসে আপনারা কাজ করছেন, জি এই অফিসে আসার আগে কিন্তু সবকিছু কি খুব নরমাল ছিল, খুব স্বাভাবিক ছিল, মানে অ্যাবনর্মাল কোনো কিছু কখনো ইনফ্যাক্ট গত 1.5-2 বছরের মতো অলমোস্ট আমরা এখানে, 2 বছরের উপরে, তো ইনফ্যাক্ট গত 2 বছরে কিছু হয়নি। এই গত মাস 2 আমি যেটা বললাম এই সিমটম গুলো বেশি কেউ দেখা সঙ্গে করে যাচ্ছে। নিয়ে এসছে নাকি এটা বাইরে হতে থেকে, পারে কেউ নতুন কেউ জয়েন করছে কিনা, ইম্পোর্ট করে এনেছে বা কিছু, বাট একটু খেয়াল করে দেখেন তো যে ওই সময় যারা মানে যখন থেকে ঘটছে তখন কেউ আগে পেছনে বা এরকম সময় কেউ জয়েন করেছেন কিনা। নতুন মেম্বার তো আছে আমাদের হ্যাঁ, টিমে, নতুন মেম্বার আছে, কিন্তু আমাদের ভিতরে সবচেয়ে আসলে যদি কেউ আনতে পারে সেটা আতেফি হবে, সে হচ্ছে আমাদের আচ্ছা। ভূত এক্সপার্ট আসলে। কিন্তু ওর ওর ইয়ে না এটা, মানে ও তো অনেকদিন ধরে আছে, Okay. বাট ও মানে এরকম কোনো ঘটনা ওরকম ঘটেনি। সো এই গত 2 মাস ধরে ছোট ছোট খুব মেজর কিছু না। আমি সেদিনকে একটা ফ্ল্যাগের ছবি তুলছিলাম আমার অফিসে বারান্দায়, খুব সিম্পল। আমি ছবিটা আপনাকে দেখালে আপনি দেখবেন যে ছবিটা যেভাবে ফ্ল্যাগটা রেখে আমি হুম। ছবিটা তুলেছি, হুম, 10 মিনিটস এর ভিতরে হুম, এমন ভাবে ফ্ল্যাগটা রাখা, হুম, এবং আমি রুমে একা বসা, কেউ আসেনি, কোনো কিছু হয়নি। ফ্ল্যাগটা মানে ধরেন নরমালি বাইরে থেকে রাখা, মাঝখানের একটা গ্রিলের মাঝখান দিয়ে কেউ যিনি ঢুকিয়ে রেখেছে, এবং ওই গ্রিলে দমকা হাওয়া না আসলে ওই গ্রিলে যাওয়া সম্ভব না, স্ট্যান্ড স্টিল, কোনো বাতাস নেই। right. স্মল থিংস মানে যেগুলো আমরা আসলে মানে কোনো সময় নোটিস করবো নোটিস না। তো করিনি, হয়তো আগেও হতো, তখন বলি, না আমি এরকম এক্স্যাক্টলি এগুলো আমি হয় না। এটাই বলতে যাচ্ছিলাম যে হয়তো আগে হয়েছে, নোটিস করতে আপনাদের অনেক সময় লেগেছে, Right. সামনে হয়তো পড়েছে বাট খেয়াল করেনি। এই খেয়াল করিনি। ছোটখাটো জিনিস কেউ খেয়াল করে না এগুলো আসলে। খেয়াল করি নাই, আর এগুলোকে উড়িয়ে দিয়েছি। মানে অনেক সময় আছে ঠিক আছে এটা হতে পারে, হয়তো আমি রেখেছিলাম এসে, বাট রিসেন্টলি একটার পর একটা ঘটনা, যেরকম ওই লাইট জ্বলার ঘটনা, তারপর লাইট জ্বলে থাকে মানে ইয়ের পর। এবং খুব ইন্টারেস্টিং ইয়ে হচ্ছে, আমাদের অনেক রাতে মাঝে মধ্যে আমার ড্রাইভার আছেন যিনি, হুম, হুম, হুম। উনি থাকেন ওইখানে, মানে নট এসেনশিয়ালি লাইক আমাদের অফিসের কেউ হিসেবে না, বাট উনি ওখানে থাকেন বিকজ আচ্ছা। ওটা পরেই থাকে যেহেতু অ্যাপার্টমেন্ট। ওনার জন্য অনেক সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ, উনি জাস্ট ওখানে রাতে গিয়ে Right. বিছানা পেতে মানে ওনার গিয়ে ঘুমান। উনি এরকম, আমি ওনাকে প্রথম জিজ্ঞেস করি এই লাইটের ঘটনার ওই সন্ধ্যায়, আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনার কি এরকম কোনো ঘটনা হচ্ছে? তো উনি না চোখ একেবারে ভরকে গেছে ওনার। তো হি ওয়াজ টেলিং মি যে না এরকম কিছু নাই, কেন আপনি কি কিছু পাইছেন? তো ভয় পেয়ে গেছে আরকি। তখন আমি বললাম না এরকম কিছু না, এই হতে পারে। আপনি যেভাবে হয়তো জিনিসটাকে এড়িয়ে যাচ্ছেন, হ্যাঁ হতেই পারে যে তিনি অ্যাভয়েড করছেন ঠিক হ্যাঁ, একইভাবে। তো তারপর আমি ওনাকে একটু 2-একটা প্রশ্নের পর আমি জিজ্ঞেস করি আপনি কি রাতে এমনি শব্দ-টব্দ পান বা কোনো কিছু? তো তখন তিনি আমাকে বলা শুরু করে যে হ্যাঁ, মনে হয় যে রাতের বেলা এই বাথরুমের আশপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, বা আমি তখন গিয়ে দেখি যে কেউ কি আছে কিনা, বা কেউ অফিসে থেকে হুম, গেল কিনা, এই জাতীয় কিছু। পরে দেখি কেউ না, তারপর আমি ঘুমায়ে যাই। তো ন্যাচারালি উনি গ্রামের বড় হওয়া মানুষ, তো ওনার হি নোজ যে হি ইজ ইউজড টু দিস এরকম এলিমেন্টস গুলা। কিন্তু তারপরও মানে শহরে একা একটা অ্যাপার্টমেন্টে থাকে, তো তখন তার মনে হয় যে দিস ইজ লিটল ইয়ে। তো তখন উনি আমাকে আস্তে আস্তে বলা শুরু করে যে হ্যাঁ এরকম মনে হয় হাঁটাহাঁটি করে, শব্দ হয়, কে জানি লাইট জ্বালায়, এই জাতীয় শব্দ উনি অনুভূতি এবং করেন, এটা এবং রাত একদম 2টা-3টার শহরের দিকে। মাঝখানে একটা জায়গায় যেখানে সবসময় সারা রাত ধরেই আমি দেখি যে গাড়ি চলে ওই জি জায়গাটায়, হ্যাঁ, সারা রাত ওখানে ধরে লোকজন মানুষজন যাওয়া আসছে, আসা হ্যাঁ করছে। যাওয়া আসা করছে। অনেক অফিস আছে যে অফিস সারা রাত সারা খোলা রাত রাখে। খোলা থাকে, এরকম Right. অফিসও আছে। ঠিক Right. তার মাঝখানে এরকম একটা ঘটনা। বাট আমাদের রোডটা খুব ইন্টারেস্টিংলি একটু পিছনের দিকে, হুম। 10 নম্বর রোড যেটা, তো ওই পিছের দিকে যেটা হয় যে যাতায়াতটা একটু কম। 8 নম্বর ফর এক্সাম্পল ইজ ভেরি বিজি। রাইট। আমাদের এটা জাস্ট ওই 8 নম্বরে যে মাঠ আছে, একটা হুম, মাঠের হুম, হুম। পাশ দিয়ে আপনি যদি দেখেন ঠিক মাঝখানে একটা সাদা বিল্ডিং, Right. 9 তলা একটা বিল্ডিং উঠে গেছে। দ্যাট ইজ দ্য বিল্ডিং, এবং সেই জায়গাটাতে আপনার এরকম সচরাচর এই জাতীয় শব্দগুলো হচ্ছে। খুব ইন্টারেস্টিংলি দোতলায় আমার খুব ক্লোজ একজন ভাইয়া থাকেন, দোতলায় আমাদের বিল্ডিং এই। ওটা মানে কোনো ইয়ে হিসেবে না, কাকতালীয় ভাবে উনিও এখানে জয়েন করেছেন, মানে এসে ভাড়া নিয়েছেন, উনি থাকেন ওখানে। তো উনি আবার এইসব ভয়-টয় পান না অত। তো এমনি আমরা কথাবার্তায় অনেক সময় এমনি হাসাহাসি করেন উনি। তো উনার একটা ছোট বাচ্চা আছে, 3 বছর বাচ্চা, মেহেরান নাম। তো মেহেরান নাকি তার বাবাকে জিজ্ঞেস করে যে, "বাবা
মানে অনেক সময় মানে তারা দুজন থাকে, জাস্ট বাবা মা আর বাচ্চা ছেলেটা। তো এই দোতলায় তারা থাকে। তো বাচ্চা নাকি মাঝে মধ্যে কার সাথে কথা বলে, তো জিজ্ঞেস করে কার সাথে কথা বলে, বলে যে না এই যে এমনি কথা বলছি ওনার সাথে। তো বলে কে, ওকে, বলে যে ওই যে ও, তুমি চিনো ওকে, হাই বলো। তো বাচ্চারা অনেক সময় আমরা বলি যে অনেক কিছু দেখে চোখে, অনেক কিছু ফিল করে। তো উনি হেসে উড়িয়ে দিলেন, কিন্তু যেহেতু আমাদের এইসব ঘটনাগুলো ঘটছে, নিকেতনে এরকম অনেক ঘটনা হ্যাঁ, আছে নিকেতনের এরকম ঘটনা আমি এর আগে শুনেছি। এবং বেশ কিছু আছে। তবে এই সাইডে আমি শুনি, আমি জানি যে ৩ নম্বর রোড, ২ নম্বর হুম, রোডের হুম, ওইদিকে হুম, হুম। আরো বেশি এই ধরনের কিছু জায়গায় ঘটনা আছে। বাট এই আমাদের বিল্ডিং এ এগুলো রিসেন্টলি শুরু হওয়াতে, তো ওনার সাথে এটা দেখলাম, তো বলে যে ওই বাচ্চা নাকি এরকম মাঝে মধ্যে রিয়েক্ট করে। তো ও তো ছোট, ও তো বুঝে না এই ঘটনাগুলো কি। রাইট। তো ও বলে ও খেলা করে, কথা বলে, এরকম একটা ইয়ে আছে তার। তো ইটস গেটিং স্ক্যারিয়ার এভরিডে। আমি ইনফ্যাক্ট নিজে কিছুক্ষণ আগে আমি না থাকতে পেরে আমি বেরিয়ে এসেছি। আমি গাড়ি আসে নাই, কিন্তু আমি বেরিয়ে এসেছি এন্ড আমি হেঁটে অর্ধেক পথ আসলাম, তারপর গাড়িতে বাকিটুকু আসলাম। তো মানে ইট হ্যাজ বিকাম ডিফিকাল্ট আর কি। মানে রাইট। হয়তো এখনো কিছু না, হয়তো কিছু না, বাট এই ফিলিং গুলা, ছোট ছোট ফিলিং, ইটস বিল্ডিং আপ। তো ওই জায়গাতে আমরা ওকে, আছি। ফাইন। আমরা নেক্সট আরো আপনার কাছ থেকে ঘটনা পাবো আশা করছি। উইল বি ওয়েটিং ফর দ্য বিগ ওয়ান। স্টোরি আশা করি আমাদের সাথে ঘটবে না। ঘটবে না। ওকে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস জি। ফর কামিং এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য আপনাকে অনেক